কাজে তো যাচ্ছেন, আজ কিন্তু কাজ শেষে বাসায় আসতে পারবেন না। কাজ শেষে তো বাসায় আসবো। আমি আসতে মানা করেছি, আসবেন না। আমি তাহলে থাকবো কোথায়? আমি সব বুঝিয়ে বলছি। আজ সন্ধ্যায় আমার কিছু বান্ধবী আসবে, আমি ওদের সাথে আড্ডা দিব। তুমি এই সময় বাসায় আসবে না। অনিন্দিতার মুখ থেকে এমন কথা শুনে আহনাফ বেশ অবাক হলো। আহনাফ জিজ্ঞেস করলো, আমি থাকলে কি হবে? আপনি দেখতে কালো, আপনাকে নিয়ে আমি আমার বান্ধবীদের কাছে ছোট হতে চাই না। তারা যদি আমাকে দেখতে চায়? সে আমি কিছু একটা বলে সামলে নেব। ঠিক আছে, আমি কাল সকালের দিকে বাসায় ফিরবো। না, মধ্যরাতে ফিরলেই হবে। হুম। আহনাফ সেই যে বাসা থেকে বের হয়ে কাজ শেষ করে ফ্লাইওভারের উপর এসে বসে আছে। আহনাফ পেশায় একজন বেসরকারি চাকরিজীবী, পাশাপাশি ছোট একটা ব্যবসাও করেন। তার মা বাবা দুজনেই বেঁচে আছেন, তবে তারা আহনাফের সাথে থাকেন না। আহনাফের ছোট্ট একটা ভাইকে নিয়ে গ্রামেই থাকেন। আহনাফের বাবা মা শখ করে একটা সুন্দরী মেয়ে দেখে আহনাফের সাথে বিয়ে ঠিক করে। সেই মেয়েটাই অনিন্দিতা। গায়ের রং ফর্সা হওয়ায় তার মন আর মেজাজ দুটোই চওড়া পর্যায়ে থাকে। তার উপর অনিন্দিতা এই শহরের ভার্সিটি পড়ুয়া মেয়ে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত ভালোভাবে আহনাফের সাথে কথা বলেনি। এটা বলাই যায় যে আহনাফ শুধু অনিন্দিতার নামই জানে, তাছাড়া তার সম্পর্কে কিছুই জানে না। আহনাফ তার মা বাবাকে বলেছিল এমন মেয়ে সে বিয়ে করবে না, কারণ আহনাফ দেখতে অতিরিক্ত কালো। তাছাড়া লেখাপড়া, ব্যবহার, চলাফেরায় কেউ ত্রুটি ধরতে পারবে না। নিজ গ্রামের মেয়ে, ঢাকায় বড় হয়েছে। আহনাফের বাবা আগে থেকেই মেয়ের পরিবারকে চিনত, তাই আহনাফকে এখানে বিয়েটা করিয়েছে। আহনাফ সেই ল্যাম্পপোস্টের নিচে বসে আছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। মধ্যরাত হয়েছে, তবে তার বাসায় যাওয়ার ইচ্ছে হচ্ছে না। বাসায় তো যেতেই হবে, অনিন্দিতা তাকে নির্দিষ্ট একটা সময় বলে দিয়েছে। আহনাফ আলসে ভেঙে উঠে দাঁড়ালো, প্যান্টে লেগে থাকা ময়লাগুলো ঝেড়ে বাসার দিকে রওনা হলো। এত বড় একটা শহরে আহনাফের ছোট্ট তিনতলা বাড়ি, দোতলায় অনিন্দিতাকে নিয়ে সে কিছুদিন হলো থাকছে, আর বাকি তালাগুলো ভাড়া দিয়েছে। আহনাফ দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজালো। পরপর 2-3 বার বাজতেই অনিন্দিতা দরজা খুলল। দরজা খুলে বলল না, ভেতরে আসুন। সে তার মতো ভেতরে চলে গেল। আহনাফ প্রথম দিন থেকেই অনিন্দিতার এমন ব্যবহার খেয়াল করে আসছে। কিছু যে বলবে সেরকম পরিস্থিতিও হয়ে ওঠেনি। আপনি খাবেন নাকি খেয়ে আসছেন? খেয়েছি। ও, তাহলে আমি শুয়ে পড়লাম। ঠিক আছে। আপনি ফ্রেশ হয়ে আসুন। আহনাফ ফ্রেশ হয়ে রুমে আসে। অনিন্দিতা তার গায়ের উপর কাঁথা দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। সে আহনাফের জন্য বিছানায় জায়গা রেখেছে। দুজন একই সাথে ঘুমালেও মাঝখানে একটা কোলবালিশ সবসময় থাকে, আর কথাবার্তা তো একদমই হয় না। আহনাফ কথা বলতে গিয়ে মনে করে সে তো কালো, তার কথার উত্তর দিবে কি না, দিলেও কিভাবে দিবে, এরকম একটা ভয়ে চলে আসছে, তাই সে কিছু বলে না। অনিন্দিতা তো বলতেই ইচ্ছুক না। আহনাফ রাতে বিছানায় গেল না, রুমের লাইট অন করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। এ শহরে বেলকনিতে গিয়ে শান্তি নেই, যদি সেটা কোনো খালের পাড়ে বা ছোট্ট নদীর পাড়ে হয়। আবর্জনার স্তূপের গন্ধে টেকা মুশকিল। আহনাফেরও সেই অবস্থা, তবুও সে দাঁড়িয়ে থাকে বেলকনিতে। রুমে যেতে তার একদম ইচ্ছে করে না। ওপাশ থেকে অনিন্দিতা বলে উঠল, লাইট অফ করে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন। আহনাফ এবার রুমে ঢুকে লাইট অফ করলো। বেলকনিতে না এসে নিজের জায়গায় শুয়ে পড়ল। অনিন্দিতা হঠাৎ করে বলে উঠল, একটা কথা বলি, জি। শহরে কি আর জায়গা ছিল না? এখানে বাসা বানাতে হলো? কোনো সমস্যা? গন্ধে বেলকনিতে যাওয়া যায় না। জায়গাটা এমন ছিল না, কিছুদিন আগে থেকে এখানে আবর্জনা স্তূপ করা শুরু করেছে। হুম, জায়গাটা চেঞ্জ করলে ভালো হবে। চেষ্টা করব। হুম, আমি আপনাকে কিছু বলতে চাই। বলেন। কিভাবে যে বলি। এত ভনিতা না করে বলুন তো। আপনি আমার সাথে কথা বলেন না কেন? এতক্ষণ আপনার সাথে কে কথা বললো? এভাবে না। তাহলে কিভাবে? কিছু না। শুনেন, আমি ছোট থেকেই সোজা সাপটা কথা বলি। এখন একটা কথা বলি, শুনে রাখুন। আমি আপনাকে পছন্দ করি না। বিয়েটা আমাকে জোর করে দেওয়া হয়েছে। আমার পরিবারের লোকজন জোর করে আমার বিয়ে দিয়েছে। ও, আমাকে তো আগে বলেননি। বললে লাভ হতো না। আপনার টাকা পয়সা আছে, তাই আপনার মতো কুৎসিত ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে। হুম।
আমি জানি আমার কথা শুনে আপনার খারাপ লাগছে, কিন্তু আমার কিছুই করার নেই। আপনাকে আমার পছন্দ হয় না, আপনাকে দেখতে ইচ্ছে করে না। হ্যাঁ, আপনার ব্যবহার আমি বুঝতে পেরেছি। আমাকে বেশি বিরক্ত করবেন না। আর আমি বুদ্ধি বের করছি, দেখি কি করা যায়। কিসের বুদ্ধি? আপনার থেকে দূরে থাকার। ঠিক আছে। আর আজকের জন্য সরি, বাইরে থাকতে হলো আপনাকে। জানেন আমি কত বড় বিপদে পড়েছিলাম। ওরা আপনাকে বারবার দেখতে চাইছিল, কোনো রকম তাদের সামলে নিয়েছি। আপনাকে যদি দেখিয়ে বলি এটা আমার বর, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ওদের বরগুলো কত সুন্দর দেখতে, ওরা খুব হ্যাপি। আর আমার কপালে আপনি এসে জুটেছেন। সরি। আপনি সরি বলছেন কেন? ভুল তো করেছেন আমার বাবা মা। যাই হোক, ঘুমান। আমার আর কথা বলতে ইচ্ছে করছে না, আর একটু কথা বললে কান্না করে দিব আমি। অনিন্দিতা নিজে নিজেই চুপ হয়ে গেল। আহনাফ আজকে এত কথা শুনল অনিন্দিতার কাছ থেকে। বিয়ের পর একসাথে এত কথা বলেনি অনিন্দিতা। আহনাফ আজ খুব ভালোভাবে বুঝতে পারল বিয়েটা হওয়ায় কতটা খারাপ লাগছে তার বউয়ের এমন আচার আচরণ দেখে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে ঘুম দিল। পরদিন সকালবেলা আজ আহনাফ ঘুম থেকে উঠছেই না। অনিন্দিতার সকালের রান্না ইতিমধ্যে শেষ করে ফেলেছে। আহনাফকে ডাকতে এসেও ডাকছে না। এদিকে সময় হয়েছে আহনাফের কাজে যাওয়ার। সময় বেশি পার হওয়ায় অনিন্দিতা আহনাফকে ডাকা শুরু করলো। এই যে ওঠেন। আমি বাসে যাব না। ঘুমের মধ্যে উল্টাপাল্টা বলা শুরু করছে। এই কি বলে? এই ওঠেন। আরে ভাই, আমি বাসে যাব না। মাথা খারাপ নাকি? এই আহনাফ চোখ খুলে দেখলো অনিন্দিতা তাকে ডাকছে। মুহূর্তেই সে টের পেল ঘুমের ঘোরে অনিন্দিতাকে সে উল্টাপাল্টা কিছু বলেছে। আজকে অফিসে যাবেন না? না, আজ বন্ধ। আজ কিন্তু শুক্রবার না। ও, তাহলে যেতে হবে। অনিন্দিতা মনে মনে ভাবছে এ কিরকম আবল তাবল কথা বলা শুরু করেছে। অনিন্দিতার দিকে একবার তাকিয়ে আহনাফ বিছানায় চালল। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। অনিন্দিতা বিছানায় বসে মোবাইল দেখছে। আহনাফকে খেতে বলবে সে ইচ্ছেটাও তার করে না। আহনাফ জানে তার একাই খেতে হবে। আহনাফ খাওয়া শেষ করে অনিন্দিতার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের জন্য বের হলো। বিদায়ের সময়ও একটা কথা বলল না সে। আহনাফ কেন যে তাকে কিছু বলে না? সে চাইলে অধিকার খাটাতে পারে, বাবা মা বা শ্বশুর বাড়িতে নালিশও করতে পারে, কিন্তু এগুলোর কিছুই সে করছে না। এটারও একটা বড় কারণ আছে। আহনাফ প্রথম দেখাতেই অনিন্দিতাকে পছন্দ করে ফেলেছে। আর পছন্দটা এতটাই গভীর ছিল যে বিয়ের পর থেকে এত কিছু হয়ে গেল একটা শব্দ পর্যন্ত করেনি আহনাফ। আহনাফের সারাদিন অফিসে ব্যস্ততায় কাটে। কাজের ফাঁকে সে অনিন্দিতাকে খুব মিস করে। কথা বলার জন্য অনিন্দিতাকে কল দেবে সে সাহসটাও পায় না। কল করেই সেই রকম কড়া গলার কথা শোনা যাবে, হয়তো খুব বিরক্তও হবে। এদিকে অনিন্দিতার দিন কাটে বান্ধবীদের সাথে আড্ডাতে, সেটাও আবার ভার্চুয়ালি। রাতে কাজ শেষে যখন আহনাফ বাসায় আসে তখন শুধু খাবার রেডি করে দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না অনিন্দিতার। একদিন বিকেলবেলা আহনাফ অফিস থেকে আসে। বাসায় আসার পর থেকে অনিন্দিতা সেই গোমরামুখ হয়ে যায়। আহনাফ এত তাড়াতাড়ি বাসায় ফেরায় সে নানান কাজের মাধ্যমে বিরক্ত প্রকাশ করতে থাকে। কোনো কিছু রাখলে শব্দ করে রাখা, আহনাফের সামনাসামনি পড়লে মুখ আরও গোমরা করা। আহনাফ খুব ভালোভাবেই টের পাচ্ছিল সব কিছু। তারও কিছু করার ছিল না। পছন্দের মানুষটিকে এসে প্রচণ্ড ভয় পাওয়া শুরু করে। মানুষ তো এমনই, পছন্দের মানুষ যাতে তার কথায় বা ব্যবহারে বিরক্ত বা কষ্ট না পায় সে দিকটা বেশি খেয়াল করে, আর ভয়ও থাকে। আহনাফের সেই অবস্থা হয়েছে। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা, দুজন একই বিছানায় বসে আছে ভিন্ন দিকে মুখ করে। অনিন্দিতা বলে উঠল, বাসা কি চেঞ্জ করবেন না? হঠাৎ করে প্রশ্ন করায় আহনাফ উত্তর দিতে আটকে যায়। আমি কি বলেছি শুনেছেন? জি, চেষ্টা করব। আপনার চেষ্টায় কিছু হবে না। আমি একটা সাজেশন দেই। বলেন। এই পুরো বাড়িটাই আপাতত ভাড়ায় চলুক। আমরা অন্য কোথাও ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়ে থাকি, কি বলেন? হ্যাঁ, সেটাও করা যায়। তো করেন। ঠিক আছে। মা ফোন করেছিল, আমাদের যেতে বলেছে। বাসা এত কাছে থাকা সত্ত্বেও আমি মানা করেছি। আমি চাইছি বাসাটা চেঞ্জ করেই তারপর যাব। আহনাফ চুপচাপ শুনছে। কিছু বলছেন না যে? রাগ করলেন নাকি?
আমি কিন্তু ভালোর জন্যই বললাম। আমি দেখেছি আপনিও তো ব্যালকনিতে যেতে পারেন না। যদি আপনার অসুবিধা হয় তো থাক, এখানেই থাকবো। না, দেখছি আমি ভালো দেখে একটা ফ্ল্যাট দেখব। হুম। 2 দিন পর অফিস থেকে আহনাফ ফিরে এসে অনিন্দিতাকে জানালো, কাল আমরা নতুন বাসায় উঠছি। কি বলেন? কোথায়? আমার অফিসের কাছেই। পরিবেশটা কেমন? খুব ভালো। আমরা কি কালকেই উঠছি? হ্যাঁ, কালকেই। আমি গাড়ি ঠিক করে আসছি। ওরা সকাল সকাল এসে জিনিসগুলো নিয়ে যাবে। আপনি একটু সকাল সকাল উঠবেন। আমি প্রতিদিন আপনার সাথে উঠি, আপনিই তো ওঠেন না। তাহলে ডেকে দিয়েন। হুম। পরদিন সকালে আহনাফের রুমের সব জিনিসপত্র নতুন বাসায় নেওয়া হয়। কাজে ঠিক করা লোকজনদের সাথেও হাতে হাতে 2-1টা কাজও করে আহনাফ। নতুন বাসায় রুম গোছাতে অনেক কাজ করেছে অনিন্দিতা। নতুন রুমের বেলকনিতে এসে বাইরের দৃশ্য দেখা, সেখানে দূষণমুক্ত বাতাস থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, এসব কাজের ফাঁকেই সেরে ফেলে। ওদের সারাদিন গেল কাজ করতে। আহনাফ জানতো কাজ করে অনেক ক্লান্ত হয়ে পড়বে, তাই সে ছুটি 2 দিনের জন্য নিয়েছে। নতুন বাসায় পরদিন সকালবেলা সকাল 8টা নাগাদ আহনাফের ঘুম ভাঙে। বড় বড় হাই ছাড়তে ছাড়তে বিছানা ছেড়ে নামে। পাশে যে অনিন্দিতা এখনও ঘুমাচ্ছে সে খেয়াল রাখেনি। অনিন্দিতাকে এখন ঘুমাতে দেখে আহনাফ রীতিমতো অবাক হলো। বিয়ের পর থেকে এখন পর্যন্ত সে অনিন্দিতার আগে ঘুম থেকে উঠতে পারেনি। আজই প্রথম এমন ঘটল। আহনাফ বুঝলো আজ রান্না হয়নি, নিশ্চয়ই অনিন্দিতার শরীর খারাপ করেছে। অনিন্দিতাকে ডাকার উপায় নেই, সে ভয়ে ডাকতে পারবে না। তাই আহনাফ ফ্রেশ হয়ে নিয়ে নিজেই সকালের নাস্তা রেডি করে। সে আগে খেয়ে রুমে আসে অনিন্দিতার অবস্থা বোঝার জন্য। এসে দেখে অনিন্দিতা জেগে আছে, তবে বিছানা ছেড়ে ওঠেনি। অনিন্দিতা আহনাফকে দেখে বলল, আমার ভালো লাগছে না, মাথা কেমন যেন ভারী লাগছে, শরীরের তাপমাত্রাটাও বেশি মনে হচ্ছে। আপনি একটু। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। আপনার জন্য নাস্তা রেডি করে রেখেছি। আমি উঠে খেতে পারবো না, মাথা তুলতেই পারছি না। আপনার উঠতে হবে না, আমি খাবার এখানে নিয়ে আসছি। আহনাফ খাবার আর পানি এগিয়ে দেয়। অনিন্দিতা কুলি করে 2-1বার খাবার মুখে দিয়ে আবার শুয়ে পড়ে। আর খাবেন না? আর খাবো না। আপনার শরীর তো অনেক খারাপ করেছে, একটু শুয়ে থাকেন, আমি ডক্টর নিয়ে আসছি। হুম। আহনাফ তার পরিচিত একটা ডক্টর ডাকলো। ডক্টর অনিন্দিতাকে দেখে প্রয়োজনীয় সব ওষুধ দিল। ডক্টর চলে যাওয়ার পর, আমি কাল আপনাকে তো বললাম আপনার কোনো কাজ করতে হবে না, তবুও করলেন। আমি তো জানতাম না যে এত অসুস্থ হয়ে পড়বো। আমি একা সব করতে পারতাম। না ঠিক আছে, আমি সাহায্য করেছি, আপনার ভালো লেগেছে। দুপুরে রান্না নিয়ে আপনিও টেনশন করবেন না, আমি তার আগেই সুস্থ হয়ে যাব। আপনার আর উঠতে হবে না, রাত 4 রেস্টে থাকেন। আমি বাসায় আছি, দুপুরে রান্না করব আমি, আর বাকি দিনগুলো খাবার বাইরে থেকে আনবো। আপনি রান্না করতে পারবেন? হ্যাঁ, অভ্যাস আছে। ও। সারা দিন অনিন্দিতার শুয়ে বসে গেল। অপরদিকে আহনাফ সারাদিন ব্যস্ততায় পার করেছে। আহনাফ চেষ্টা করেছে অনিন্দিতার থেকে দূরে থাকার। দরকারের সময় ঠিকই সব এগিয়ে দিয়েছে তাকে। বাকি সময়গুলোতে যদি অনিন্দিতা বিছানায় থাকতো তাহলে আহনাফ বেলকনিতে, যদি বেলকনিতে থাকতো আহনাফ থাকতো কিচেনে। অনিন্দিতা যেন বিরক্ত না হয় তাই এরকম করতো। রাতে অনিন্দিতার জ্বর অনেকটাই কমে যায়। 2-1টা কথাও বলে আহনাফের সাথে। আহনাফ বাড়িয়ে কিছু বলে না, শুধু কথাতে হ্যাঁ বা না উত্তর করে। ঘুমানোর কিছুক্ষণ আগে, আচ্ছা, আমি কি এখন আম্মুর কাছে যেতে পারবো? আমার ভালো লাগছে না এখানে। এখন তো যেতে পারেন। এখন বলতে কাল। ঠিক আছে, আপনার খারাপ লাগছে যখন, তাহলে আম্মুর কাছে যান। আপনি রেখে আসবেন? হ্যাঁ। এটুকু কথা বলেই যার যার মতো ঘুমিয়ে গেল। পরদিন সকালে আহনাফের সাথে রেডি হয় অনিন্দিতা। আহনাফ তাকে তার বাসায় দিয়ে তারপর অফিসে যাবে। আহনাফ শ্বশুরবাড়ি আসার পর, তুমি কিন্তু অফিস শেষে বাসে যাবে না, এখানে আসবে। জি আম্মা, এখন আসি আমি। আহনাফ বাসার বাইরে বের হতে অনিন্দিতা তার পিছু পিছু চলে আসে। অনিন্দিতার পিছু আসা দেখে আহনাফের ভালো লাগে, হয়তো সেও এখানে আসতে বলবে। অনিন্দিতা কাছে আসতেই, কিছু বলবেন? আম্মু তো আপনাকে আসতে বলছে, আপনি আসবেন না, বাসায় থাকবেন। আহনাফ বুঝলো সে আসলে অনিন্দিতার খারাপ লাগবে। চুপ করে আছেন কেন? আম্মা যদি ফোন করে তো কি করব? কিছু একটা বলে কথা কাটিয়ে নেবেন। হ্যাঁ। আহনাফ অফিসে এসে তার কাজে মন দিল।
কাজের ফাঁকে অনিন্দিতার কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে যেত। আহনাফের মন খারাপ করে বসে থাকাটা খেয়াল করে তার একটা কলিগ, তার নাম শিরিন, বয়স 28 চলছে। অফিসে আহনাফের সাথে বেশ ভালো সম্পর্ক, কেউ সমস্যায় পড়লে একে অপরকে বেশ হেল্প করে। আহনাফের মন খারাপ দেখে শিরিন এগিয়ে গিয়ে বলল, কাজ বাদ দিয়ে এবার মন খারাপ করে বসে আছেন কেন? কাজ শেষ, এমনি বসে আছি। দেখে মনে হচ্ছে আপনার ভীষণ মন খারাপ। না, এমনিতেই। ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? না, ঝগড়া হয়নি। থাক, বলতে হবে না। আপনার হাতের কাজ শেষ? প্রায় শেষ। ও কিছু বলবেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। আপনি মনে হয় কিছু বলতে চান আমাকে। কি হয়েছে বলুন তো? এখন বলতে পারবো না, বাইরে গিয়ে বলতে হবে। ওকে, হাতের কাজ শেষ করিনি। আহনাফ আর অনিন্দিতার মধ্যে যা চলছিল সেটা আহনাফ কারো কাছে শেয়ার করেনি। শিরিনের সাথে বেশ ভালো সম্পর্ক থাকায় আজ তাকে কিছু বলবে হয়তো। শিরিনের কাজ শেষ হওয়ার পর আহনাফের সাথে একটা কফি শপে গেল, সেটা আবার অফিসের পাশেই। এখন বলেন কি বলবেন। আহনাফ তার আর অনিন্দিতার বিয়ের পর থেকে এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটা বলল। এই কি শোনালেন আপনি? বিয়ের পর তো নতুন প্রেমে থাকার কথা, কিন্তু এই তো দেখছি উল্টো অবস্থা। হ্যাঁ, আপনি একটু ভালোবাসা আর কেয়ার করার চেষ্টা করুন। তার ধারে কাছেও যাওয়া হয় না, আমাকে সহ্য করতে পারে না আমার এই চেহারার জন্য। বাসায় ব্যাপারটা জানান। না, ওদের কিছু জানাবে না। ওদের জানালে অনন্দিতার বাসায় বলবে, সেখান থেকে আবার তাকে কথা শোনাবে। শেষমেশ দেখা যাবে আমার উপর যে বিরক্তটা ছিল সেটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তা হয়তো প্রকাশ করবে না। আপনি তো এদিকেও নেই ওদিকেও নেই, ব্যাপারটা কি? আমি চাই না সে আমাকে ভালোবাসুক। কথা তো দারুণ বললেন, কিন্তু শেষে যদি হিতে বিপরীত হয়? যেমন? আপনাকে ছেড়ে চলে গেল? গেলে যাবে। যেতে দিবেন? না দেওয়ার কি আছে? আচ্ছা, কথাগুলো শুধু আমাকে বললেন কেন? মনে হলো আপনি বুঝতে পারবেন। কিভাবে মনে হলো? এখানেও একটা অভিজ্ঞতা কাজ করছে। কি সেটা শুনি। আমি যখন আপনাকে কোনো কাজ করতে দিতাম বা কাজে কথা বলতাম, সেগুলো আপনি মনোযোগ দিয়ে শুনতেন আর অল্পতে বুঝতে পারতেন। আর অফিসে আমি আপনাকে বেশি কথা বলি, এই জন্য আপনাকে বলা। যাক, ভালো। তো কিছু খাবেন নাকি উঠে যাব? না, খাবো তো। টাকা কিন্তু আমি দিব। টাকার প্রশ্ন আসলো কি জন্য? এর আগে যখনই দুজন একসাথে খেয়েছি আপনি বিল দিয়েছেন, আমাকে দিতে দেননি। কখনো দেখেছেন মেয়ে মানুষ খাবারে বিল দিয়েছে? ওই মিস্টার ওই, এখন অনেক মেয়ে আছে যারা তাদের বয়ফ্রেন্ডকে দিনের পর দিন লালন করে যাচ্ছে। কই, আমি তো দেখি না। আপনার চোখ নেই? তা আপনি আপনার বয়ফ্রেন্ডকে টাকা দিয়ে লালন করেছেন? বয়ফ্রেন্ড থাকলে তো তাকে দিতাম, নেই তো। দুজন একগাল হেসে নিল। আচ্ছা, আপনাদের বিয়ের কথা চলছিল, সেটা কি হলো? আর বিয়ে? বিয়ে আমার কপালে নেই। কেন? ফেস আর শরীরের গঠন দেখে সবাই পছন্দ করে, যখনই ওই যে ঘাড়ের পোড়া অংশটা দেখে তখনই ক্যান্সেল। কত ওষুধ আর ক্রিম মাখলাম দাগ মেশানোর জন্য, কাজই হলো না। এখন এই দাগের জন্য আরো একটা দাগ পড়েছে জীবনে, বিয়ে হয় না। আমার তো পুরো শরীরটাই পোড়া। কই না তো। আরে, এর জন্য তো শরীর কালো। বোর পছন্দ হচ্ছে না। আবার দুজন হাসলো। আহনাফের এবারের হাসিটা ছিল নিখুঁত অভিনয়, কারণ শিরিন তার বিয়ের কথা বলে মন খারাপ করে ফেলেছিল। খাওয়া শেষে তো এখন ওঠা যাক। হ্যাঁ চলেন। দুজন অফিসে এসে আবার কাজ শেষ করলো। সন্ধ্যায় দুজন অফিস থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই দুজনের যাওয়া বিলম্ব হচ্ছে। আহনাফের শাশুড়ি ফোন করার পর আহনাফ বলেছিল সে যেতে পারবে না, অফিসের প্রচুর কাজ, বাসায় বসে কাজ করতে হবে। অনিন্দিতা হয়তো কথাটা শুনে মনে মনে অনেক খুশি হয়েছে। শিরিন তার বাসায় ফোন করে বলল বৃষ্টির কারণে যেতে একটু লেট হবে। শিরিনের বাসা কাছে, বাবা মা আর 2 ভাই আর 3 বোন নিয়ে তার পরিবার। শিরিনের বাবা ছোটোখাটো একটা ব্যবসা করেন। আগে তার পরিবার চালাতে কষ্ট হলে এখন শিরিনের কিছু কন্ট্রিবিউটে সংসার বেশ ভালোই চলছে। আহনাফ শিরিনকে বলল, বৃষ্টি তো থামছেই না, যাবেন কিভাবে? আপনার বাসার কাছে আছে, আপনার বাসায় যাবে? আহনাফ চুপ করে আসে। ভয় নেই, যাব না, এমনি বললাম। ভয় পাবো কেন? আমি গেলে রান্না করে খাওয়াতে হবে, সারাদিন অফিস করে বাসায় গিয়ে রান্না করে খাওয়াবেন, ভয় একটু লাগবেই। তাছাড়া আপনার উনি যদি জানতে পারে তো মেরে নদীতে ভাসিয়ে দিবে।
আরে না, সে শুনলে খুশি হবে। খুশি হবে কেন? সে ভাববে তাকে এখন ছেড়ে দিয়ে আপনার পিছনে ছুটছি, এতে তার জীবন মুক্তি পাবে। হয়েছে হয়েছে, আর এমন করে বলতে হবে না। দেখবেন সে ঠিক হয়ে যাবে। দেখা যাক। বৃষ্টি থামার পর যে যার যার মতো বাসায় চলে গেল। আহনাফ বাসায় গিয়ে রাতের খাওয়া শেষ করে অনিন্দিতাকে কল করলো তার খোঁজ নেওয়ার জন্য। অনিন্দিতা আহনাফের ফোন রিসিভ করলো না। কয়েকবার কল দেওয়ার পর আহনাফ থামলো আর শিরিনকে কল করলো। শিরিন ফোন রিসিভ করে বলল, হঠাৎ এত রাতে? আহনাফ সাথে সাথে ফোন কাটলো। পরপরই শিরিন কল করলো। আহনাফ রিসিভ করতেই, কল দিয়ে কথা না বলে কাটলেন কেন? কোনো সমস্যা হচ্ছে নাকি? না, তাহলে কল দিয়ে কাটলেন কেন? এমনি একটা কথা বলার জন্য কল করেছিলাম। আপনার কথা শুনে মনে হলো ব্যস্ত আছেন। বুঝলাম, এবার রাগ করেছেন? আরে না, কি যে বলেন, রাগ করবো কেন? আমি ভাবলাম কোনো কাজে ব্যস্ত আছেন, তাই কথা না বাড়িয়ে কেটে দিলাম। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। কি করেন? এই তো শুয়ে পড়লাম। আপনি কি করেন? আমিও শুয়ে একটু এফবিতে ছিলাম। ভালো। রাতে খেয়েছেন? জি, আপনি খেয়েছেন? হ্যাঁ। আচ্ছা শোনেন, ছোট বোন ঘুমায়নি এখনো। এফবিতে আসেন, কথা বলি। ঠিক আছে। আহনাফ মেসেঞ্জারে আসতেই শিরিন প্রথমে মেসেজ করলো, হ্যালো স্যার। স্যার হলাম কবে? স্যার আবার হতে হয় নাকি? একজনকে সম্বন্ধ করে বলাই যায়। তাই? বাবির সাথে কথা হয়েছে? কল করেছিলাম, রিসিভ করেনি। একটা কথা বলি। হ্যাঁ বলেন। 2 মিনিট হয়ে গেল, আহনাফ কোনো টেক্সট করলো না। কি হলো বলেন। ভাবছি। সামনাসামনি ভাবলে একটা কথা ছিল। আপনি ওখানে ভাবতেছেন নাকি ঘুমাই গেলেন? কিভাবে বলি বলেন তো? সরি, আর লেট হবে না। না ভেবে এবার বলেন। কিছু মনে করবে না তো? এতদিনে এই চিনলেন আমাকে? আচ্ছা, বলছিলাম আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে, সব কিছু শেয়ার করতে ভালো লাগে। এই যে এত কথা বলি, আপনি কিছু মনে করেন না তো? কাল অফিসে আসেন, দেখেন আপনার কি অবস্থা করি। আমি কি করলাম? এই যে বারবার আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ছোট করেন। আপনি বিরক্ত হন কিনা সেটা জানার জন্যই। আবার? আচ্ছা, সরি। এখন ঘুমান, কাল অফিসে গিয়ে কথা হবে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। পরদিন অফিসে যাওয়ার আগে আহনাফ অনিন্দিতাকে কল করলো। সৌভাগ্যক্রমে এবার অনিন্দিতা কলটা রিসিভ করে। হ্যাঁ বলেন। কেমন আছেন? জি ভালো। বাসার সবাই কেমন আছে? ভালো। আমি চুপ করে আছি। ব্যস্ত আছি, এখন রাখছি। আহনাফ কিছু বলার আগেই লাইন কেটে গেল। ফোনটা পকেটে রেখে সোজা অফিসে রওনা হলো। আহনাফ অফিসে পৌঁছে দেখে শিরিন আগেই এসেছে। দুজনের মধ্যে একবার চোখের দেখা হয়ে গেল। আহনাফের ডেস্কে গিয়ে বসে। ঘন্টা 2 পরে কাজের কথার মধ্যে দিয়ে একটু কথা হলো। আজকে চাপ বেশি থাকায় বাইরে কোথাও পারল না। কথা ছিল বাইরে খেতে যাওয়ার। রাত 8টায় অফিস যখন ছুটি হলো, তো আপনি এখন বাসায় যাবেন? আর কই যাব? আপনিও তো বাসায় যাবেন। না, আজ শ্বশুরবাড়ি যেতে হবে। শাশুড়ি আমার কল করেছিল, আজকে কোনো বাহানা শুনবে না। দেখে যান। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। বাই। আহনাফ শ্বশুর বাড়ি আসলো। শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলতে বলতে রাতের খাওয়াটা সেরে ফেলল। অনিন্দিতা নিজের দোষ ঢাকতে 2-1টা কথা আহনাফের সাথে বলল, যাতে তার বাবা মা কিছু বুঝতে না পারে। খাওয়া শেষে অনিন্দিতার শোবার ঘরে আহনাফ, আজকে আসতে চাইছিলাম না, আমা খুব জোর করেছে। হ্যাঁ, আপনার টাকা আছে, জোর করাটাই স্বাভাবিক। মানেটা খুব সোজা। আপনার টাকা দেখে আমার বাবা মা আপনার হাতে তুলে দিয়েছে। আপনার টাকার জন্যই ওনারা এত আদর করে আপনাকে। টাকা যে কারো থাকতে পারে, তাই বলে টাকার জন্য এতটা করবে? আপনি আমাকে পছন্দ করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওনারা আমাকে ব্যবহার আর আচরণে আমাকে ভালোবাসে। অনিন্দিতা কিছু বলল না। বিছানা কি ঠিক করবেন? ঝেড়ে দেওয়া আছে। মানে বুঝলাম না, মাঝখানে বালিশ কই? নেই। আপনার তো আবার সমস্যা হবে। হবে না। না হলেই ভালো। একটা কথা বলে রাখি, বলেন। ঘুমের মধ্যে আমি আপনার উপরে কোলবালিশ মনে করে পা উঠিয়ে দিতে পারি। আপনি টের পেলে পাটা নামিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ। আর একটা কথা। কি? শুয়ে বলি। দুজন যথেষ্ট পরিমাণ দূরত্বে শুয়ে পড়ল। কি যেন বলতে চাইছিলেন?
ও হ্যাঁ, সামনের মাসে কক্সবাজার যাচ্ছি। বাড়িতে বলাই ওনারা বলল আপনার থেকে পারমিশন নিতে। কাদের সাথে যাচ্ছেন? বন্ধুদের সাথে। ছেলে আছে? ছেলে মেয়ে উভয়ে আছে। আপনার যাওয়া যাবে না। কেন? আমি মানা করছি তাই। আপনি মানা করার কে? আমার যেতে মন চেয়েছে, আমি যাব। আমি তো পারমিশন দিচ্ছি না। আমার অনেক শখ ওখানে যাওয়ার। তাহলে আমি নিয়ে যাই। আপনার মতো কুৎসিত লোকের সাথে অমন একটা জায়গায় গেলে কেমন লাগবে? হ্যাঁ, সমস্যা নেই। ওখানে আমার সাথে ঘুরতে হবে না। আপনি একা একা ঘুরবেন, আর আমি দূরে থেকে আপনার খেয়াল রাখবো। কখন থেকে ভালোভাবে বলছি, শুনিস না? আমি যেতে চাইছি, তুই আমাকে পারমিশন দিবি। তুই আমার সাথে যাওয়ার চেষ্টাও করবি না। কেউ কিছু বললে কাজের বাহানা দেখাবি। আস্তে আস্তে ঠান্ডা হন, রাগ করতে হবে না। আপনি যেখানে ইচ্ছা যায়েন। এরপর থেকে আমি কোনো পারমিশন নিব না। ঠিক আছে, নিতে হবে না। আচ্ছা, সেখানে কতদিনের সফর? 7 দিনের। ও আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ঘুমান। আহনাফ কিছুক্ষণ পর অনিন্দিতাকে নিয়ে বাসায় চলে আসে। অনিন্দিতা এখন তার শপিং নিয়ে সারাদিন ব্যস্ত। কি কিনবে, কোনটা পরলে ভালো মানাবে, ম্যাচিং করে কি পরবে, সারাদিন এগুলো নিয়ে চিন্তা করে। শপিংয়ের জন্য মোটা অঙ্কের টাকাও নেয়। দেখতে দেখতে অনিন্দিতার কক্সবাজার যাওয়ার সময় এসে গেল। সেখানে যাওয়ার 2 দিন আগে বাবার বাড়িতে যায় অনিন্দিতা। এদিকে অনিন্দিতা কি করছে না করছে আহনাফ সব কিছু জানায় শিরিনকে। যেদিন অনিন্দিতা তার বাবার বাড়িতে গেল সেদিন ছিল অফ ডে। অনিন্দিতা চলে যাওয়ার পর বাসাটাও ফাঁকা হয়ে গেল। আহনাফ মোবাইল দেখে সময় পার করছিল। হঠাৎ তার শিরিনের কথা মনে পড়ল। সাথে সাথে কল করলো আহনাফ। শিরিন ফোন রিসিভ করে মিষ্টি হেসে বলল, কি অবস্থা? অনিন্দিতা কি চলে গেছে? একটু আগেই গেল। তা আপনি কি করে বুঝলেন? আপনি তো বলেছিলেন আজ যাবে। একটা কথা বলি। 10টা বলেন। বাসায় কি ব্যস্ত? না, ব্যস্ত না। আমার বাসায় আসতে পারবেন? আমি আপনার বাসায় যাব? কেন? আপনাকে নিয়ে ঘুরবো। কি? আপনার সময় হবে? বাসায় তো জানি আজ অফিস নেই, কি বলে বের হবো? কিছু একটা বলে চলে আসুন। কিছুক্ষণ পর আমি আপনাকে কল করছি। মিনিট 10 পরেই শিরিন কল করলো। হ্যাঁ বলেন। আমি আসছি। ঠিক আছে, আমি বাসা বাইরে দাঁড়ালাম। আহনাফ বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো শিরিনের জন্য। কিছুক্ষণ পরেই একটা রিক্সা এসে থামলো আহনাফের বাসার সামনে। বোরকা পরা একটা মেয়ে রিক্সা থেকে নামলো। আহনাফ একবার খেয়াল করে তার মোবাইলে মন দিল। হঠাৎ দেখলো মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। আহনাফ ইতস্তভাবে বলল, কিছু বলবেন? আমি শিরিন। ও সরি, আমি চিনতে পারিনি। আপনাকে কখনো এই ড্রেসে দেখিনি তো। আহনাফ শিরিনকে নিয়ে তার রুমে চলে আসলো। আপনি বোরকা পরে আসছেন কেন? আমি এমনিতে বাইরে বের হলে এমনভাবে বের হই, অফিসে তো বোরখা পরে যেতে দেয় না। এখন বলেন, ডাকলেন কেন? আপনার সাথে বাইরে ঘুরবো। এই আজকের দিনটা বিশ্রামের জন্য, ঘোরাঘুরি করার জন্য না। আর আমি অচেনা একটা মেয়ে, আপনার কেউ হই না। আমাকে নিয়ে ঘুরলে লোকে কি বলবে? বন্ধুকে নিয়ে ঘুরতেই পারি, আর লোকে জানতে আসবে না যে আপনি আমার কে হন। তা ঠিক, কিন্তু আমার সাথে বাইরে যেতে ভয় লাগছে। ভয় লাগলে তো এখানে আসতাম না, তাই না? তো চলুন ঘুরে আসি। এখানেই থাকি। না, শহরটাকে একটু ঘুরে দেখি। আমার জায়গায় আপনার স্ত্রী থাকলে ভালো হতো। আমি মনে করি সঠিক মানুষ থাকলে ভালো হবে। আমি কিন্তু এমনিই যাব। হ্যাঁ, এমনটাই বেটার। দুজন বের হয় শহর ঘুরতে। যদিও দুজনের কাছে শহরটা খুব পুরনো, তবে আজ নতুন লাগছে। শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো তারা ঘুরে দেখলো। সারাদিন অনেক কথা, সাথে প্রচুর হাসি, সব মিলিয়ে দুজনের অন্যরকম একটা দিন পার হলো। এখন সন্ধ্যা, দুজনের বাসায় ফেরার পালা। আহনাফের বাসার কাছে আসতেই ঝুম বৃষ্টি শুরু হলো। এটা কি হলো? বৃষ্টিকে আর একটু পর আসতে পারতো না? নার্সে ভালো হয়েছে, আমরা কিছুক্ষণ সময় কাটাতে পারবো। আমাকে বাসায় যেতে হবে। হ্যাঁ যাবেন তো, বৃষ্টি শেষ হোক। যদি না শেষ হয়? তাহলে আমার বাসায় থাকবেন। না না, আমার বাসায় যেতে হবে, ভিজে হলেও যেতে হবে। ঠিক আছে, বেশি রাত হলে আমি রেখে আসবো। না। তাও না? বাবা যদি দেখে ফেলে? দেখলে তো কি হবে? আপনি বুঝতে পারছেন না কি হবে? না। ভাববে আমার সাথে আপনার আছে, মানে উল্টাপাল্টা ভাববে। ভাবুক। হাই রে, কি বলে?
এমনি মজা করলাম। বৃষ্টি শেষ হোক, আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো। হুম। আপনি কি ভয় পাচ্ছেন? না। আপনার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে আছে। বাবা কি বলবে সেটা একটু নিয়ে। এত চিন্তা করবেন না। হুম। একসময় বৃষ্টি থামলো। আহনাফ শিরিনকে তার বাসায় এগিয়ে দিয়ে আসলো। আহনাফ বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই শিরিন ফোন করলো। আপনি বাসায় গেছেন? এই তো দরজা খুলছি এখন। যাক, সঠিক সময় কল করেছি। হুম, পারফেক্ট টাইমিং। তাহলে কাল অফিসে দেখা হচ্ছে। হুম, গুড নাইট। গুড নাইট। এদিকে আহনাফ নিজের বউয়ের খোঁজ নেওয়ার জন্য কল করে। অনিন্দিতা আহনাফ কল রিসিভ না করে বন্ধ করে রাখে। আহনাফ মুচকি হেসে রুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা অফিসে শিরিনের সাথে কথা বলছিল আহনাফ। দুজন কথা বলতে বলতে হঠাৎ শিরিন বলে উঠল, জানেন, আমার বিয়েটা মনে হয় এবার হয়ে যাবে। বলেন কি, দারুণ খবর। কাল রাতে বাসায় ফেরার পর বাবার সাথে কথা হয়। উনি আমাকে একটা ছেলের ছবি দেখালেন আর ছেলেটার সম্পর্কে আমাকে জানালেন। তাই? তা সে কেমন আর কি করে? বাবা তো বললো ভালোই, তবে তার আগে একটা বউ মারা গেছে, তার ছোট্ট একটা মেয়েও আছে। বাবা বলল ছেলেটা আমার সম্পর্কে সব শুনেছে, ছবিতে আমাকে দেখেওছে নাকি, সে রাজি। তাই? কিন্তু আবার কি? আমার যে ইচ্ছে নেই। কেন? জানি না। শিরিন মুখটা ভার করে তার কাজের জায়গায় চলে গেল। আহনাফ কিছু বুঝতে না পেরে সে তার কাজে মন দিল। দুদিন পর অফিসে আবার তাদের কথা হলো। গতকাল আমাকে দেখতে আসছিল সে। এখন তো পছন্দ হয়েছে। শিরিন মাথা নাড়িয়ে না উত্তর করল। তাহলে? ওই যে সাথে যে মেয়েটা ছিল, ওকে শুধু পছন্দ হয়েছে। এগুলো কোনো কথা? এই যাই কথা, আমি মানা করে দিয়েছি। বিয়ে হলে ভালো হতো। না, আমি চিনি না, জানি না। এমনিতে আমার ঘাড়ে যে সমস্যা, বিয়ের পর এটা নিয়ে কথা শোনালে সমস্যা। ভেবেছি আমাকে যে ভালোবাসবে তার সাথে বিয়ে করতেই রাজি হব। আপনার কি মনে হয় আমার কাছে এসে কেউ ভালোবাসার কথা বলবে? না বললে আরো ভালো। আচ্ছা, কাজে মন দেন, কাজ শেষ হলে কথা হবে। হুম। সন্ধ্যায় বাসায় যাওয়ার সময় আজ বৃষ্টি হলে ভালো হতো। কেন? আপনার সাথে দাঁড়িয়ে আড্ডা দিতে পারতাম। এর জন্য বৃষ্টি লাগবে না, আমার সময় আছে। আপনি আড্ডা শুরু করেন। অজুহাত থাকলে ভালো হতো। তার মানে আপনার বৃষ্টি লাগবেই? হুম। তাহলে আড্ডা দেওয়া হচ্ছে না, আমি গেলাম। ঠিক আছে। সপ্তাহখানেক পর অনিন্দিতা আসলো, তবে সে আহনাফের কাছে আসেনি। সে তার বাবার বাড়িতে উঠেছে। একদিন অফিস শেষে আহনাফ অনিন্দিতাকে বাসায় নিয়ে আসে। অনিন্দিতা বাইরে বেশ খুশি খুশি থাকে। যেই আহনাফের মুখোমুখি হবে তখনই তার মন খারাপ হয়ে যায়। আহনাফের সাথে বাসায় আসার পর, তো দিনকাল কেমন কাটলো আপনার? জি ভালো। অফিস নিয়মিত করেছেন? জি। গুড। আপনার ট্যুর কেমন হলো? আমি তো সেই আনন্দ করছি। সবচেয়ে বেশি মজা হয়েছে রিয়নের সাথে। ও না গেলে আমার এত ভালো লাগতো না। আমার এত কেয়ার। অনিন্দিতা থেমে গেল। সে খুশিতে তার গোপন কথা বলে দিল, যেটা সে আহনাফকে জানাতে চাইছিল না। আহনাফ এইরকম সুযোগ আর হাতছাড়া করলো না। আহনাফ বলল, বাবার বাড়িতে একাই যাবেন নাকি আমি এগিয়ে দিয়ে আসবো? অনিন্দিতা কথা ঘুরানোর বাহানা খুঁজতে থাকলো, কিন্তু তাতে কোনো কাজই হলো না। এই ঘটনাটা আহনাফ তার পরিবার এবং অনিন্দিতার পরিবারকে জানায়। এক সময় তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের মধ্যে আর তাদের পরিবারের মধ্যে কোনো সম্পর্কই আর থাকলো না। এত কিছু হয়ে যাওয়ার পর আহনাফের মন খারাপ হয়ে যায়। সে অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে চলে আসে। গ্রামে সে বেশ কিছুদিন থাকার পর একদিন রাতে শিরিন আহনাফকে কল করে। কেমন আছেন? জি ভালো। আপনি কেমন আছেন? আমিও তো ভালোই থাকি। তা অফিস কি আসবেন না আর? আমি তো ছুটি নিয়েছি, ছুটি শেষ হোক। কতদিনের ছুটি নিয়েছেন? এই তো সপ্তাহখানেকের মতো। কয়দিন পার হলো? 4 দিন। আপনি অফিসে নেই, ভালো লাগে না। তাই? হ্যাঁ, সবাই তো তাই বলে। সবাই বলছে নাকি আপনি বলছেন? ধরে নেন আমিও বলছি। খুব শীঘ্রই আমি ফিরবো। আপনি আসলেই একটু ঘুরতে যেতে পারি, মন খুলে কথা বলতে পারি। আমিও। আমিও কি? কিছু না। আন্টি আঙ্কেল কেমন আছে? সবাই ভালো আছে। আপনার বাসায় সবাই কেমন আছে? সবাই ভালো। আর হ্যাঁ, আপনাকে বলা হয়নি, কি? আমার যে একটা বাসা ছিল ওই যে একটা খালের পাশে। সেটা বিক্রি করে দিয়েছি। কেন? সেখানে পরিবেশটা ঠিক নেই।
তাহলে এখন কি ফ্ল্যাট ভাড়া থাকবেন? না, যেখানে ভাড়া থাকতাম ওটা কিনে নিয়েছি। বাহ, দারুণ কাজ করেছেন। এবার কি বাসায় সবাইকে নিয়ে উঠবেন? না, আমার পরিবারের কেউ ওই শহরে যাবে না, আমাকে একা থাকতে হবে। আসার সময় আমার জন্য একটা ভাবি নিয়ে আসবেন। হয়েছে, আর লজ্জা দিয়েন না, বিয়ের স্বাদ মিটে গেছে আমার। আচ্ছা, রাখছি এখন। হুম। শহরে ফিরে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন। ছুটি শেষে আহনাফ শহরে আসলো। কিছুদিনের খারাপ স্মৃতিগুলো ভুলে একটু ভালো থাকতে মন যা চায় সেটাই করা শুরু করলো। ইদানিং সে শিরিনকে বেশ জ্বালানো শুরু করেছে। অফিসে তো কথা বলবেই। অফিস ছুটি হওয়ার পরপরই আহনাফ শিরিনকে কল করে আর সারা রাস্তা কথা বলে। কখনো ফোনেই নীরবতা পালন করে দুজন। একদিন অফিসে লাঞ্চের সময় দুজন কথা বলছিল। আচ্ছা, আপনার জীবনের পরবর্তী প্ল্যান কি? আপনাকে বিয়ে করা। আহনাফের মুখে বিয়ের কথা শুনে শিরিন লজ্জায় মুখ নিচে নামিয়ে নিল। তৎক্ষণাৎ আবার স্বাভাবিক হলো যাতে আহনাফ কিছু মনে না করে। ম্যাম, আমি মজা করলাম তো। আর প্ল্যান বলতে কিছু নেই, জীবন যেভাবে চলছে তার আপন গতিতে চলুক। হুম। আর সরি আপনাকে লজ্জা ফেলে দেওয়ার জন্য। আমি ইদানিং অনেক বেশি বকবক করছি, তাই না? হুম। এত বকবক করা যাবে না। কন্ট্রোল আহনাফ, কন্ট্রোল। হইছে, এমন করতে হবে না। বন্ধুর সাথে এমন করাই যায়। আমি যাই না। আচ্ছা চলুন, এখন কাজে বসা যাক। না, চাকরি আর করতে ইচ্ছা করছে না। তাহলে কি করবেন? শুধু ঘুরবো আর ঘুরবো, একদম যাযাবারের মতো। কেন? মানুষের দুঃখ কষ্ট, তাদের পথ চলা দেখবো। ঠিক আছে, আপনি যাওয়ার সময় আমাকে সাথে নিন। আপনাকে সাথে নিলে আমার আর যাযাবর হওয়া হবে না। দুজন একগাল হাসলো। সেদিন অফিস শেষে আজ আপনি আমার সাথে আমার বাসায় যাবেন? হঠাৎ দাওয়াত? এইভাবে? আপনার সমস্যা আছে কি? না, কিন্তু কি? বাসায় কি বলবেন? ও, এই চিন্তা করছেন? শোনেন, আপনার সাথে দুপুরে কথা বলার পর মাকে ফোন করে বলি আমার একটা বন্ধু আজ রাতে আমার বাসায় আসবে। আমরা একসাথে রাতের খাবার খাবো। তারপর? তারপর আপনার পরিচয় দিলাম। আমাকে কি যেতে বলেছে? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে বলছি। সব ঠিক আছে, হঠাৎ এইভাবে যাওয়া। হঠাৎ করে যা হয় সেটাই ভালো হয়। চলুন তো, বন্ধুর বাসায় তো সবাই দাওয়াত ছাড়া যায়, আর আপনাকে দাওয়াত করে নিয়ে যাচ্ছি, তবুও যেতে চাইছেন না? শিরিন আহনাফের হাত ধরে টানতে টানতে বাসার দিকে রওনা হলো। শিরিনের এমন কাণ্ডে আহনাফ অবাক হয়ে গেছে। আহনাফের একটা কথাও বলল না। শিরিনের সাথে তার বাসায় গেল। সেখানে শিরিনের পরিবারের সবার সাথে পরিচয় হলো। আহনাফ ও তার পরিবার নিয়ে কিছু কথা বলল তাদের। কিছুক্ষণ আড্ডা আর খোশ গল্পের পর রাতের খাওয়াটা সেরে নিল। এবার আহনাফের বাসায় ফিরতে হবে। শিরিন আহনাফকে এগিয়ে দিতে বাসার বাহিরে আসছে। আপনি ঠিকই বলেছিলেন, হট করে যা হয় সেটা খুব ভালো হয়। আজ খুব ভালো লাগলো, আপনার পরিবারের সবাইকে ভালো লেগেছে আমার। ওনারা সহজে আমার সাথে মিশে গেছেন। আমরা সবাই এমনই। আর আপনার মনটা দেখছিলাম কেমন মরা মরা, তরজা যা কোনো ভাব ছিল না। তাই ভাবলাম হঠাৎ করে মুডটা অন হলে আপনার ভালো লাগবে, তাই ছোট্ট আয়োজন। আমাকে নিয়ে এত কথা ভাবতে কে বলেছে? বন্ধু তো বন্ধুর জন্য ভাবে, তাই না? হুম। এখন বাসায় যান, আর পৌঁছে কল করে জানাবেন। ঠিক আছে। শিরিন বাসার ভেতরে আসতেই তার মা তাকে ডাকলো। মায়ের রুমে গিয়ে কিছু বলার জন্য ডেকেছিলে? তোর বাবা বাথরুমে গেছে, সে আসুক তারপর বলি। হুম। এক সময় শিরিনের বাবা আসলো। প্রথমে কথা তুলল শিরিনের মা। ছেলেটা তোর কি শুধু বন্ধু? হ্যাঁ, তোমাদের তো সব বলেছি। অন্য কোনো সম্পর্ক আছে কি? না, থাকলে আমি তোমাদের বলতাম। ছেলেটার তো একটা বিয়ে করেছিল, তাই না? হ্যাঁ, ও তো সব তোমাদের বললো। শোন মা, আমি তোকে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, বলো। ওর সাথে তোর বিয়ের ব্যাপারে যদি কথা বলি, তোর কোনো আপত্তি আছে? আমার বন্ধুত্বটাও ভেঙে দিবে তোমরা? তার সাথে আমার সম্পর্কটা শুধু বন্ধুত্বের, এসবের মাঝে যদি তাকে এই কথাটা বলো, আর যদি সে রাজি না হয়, তার সাথে সবকিছু শেষ হয়ে যাবে। আমি চাই না তোমরা এমনটা করো। আর তোমাদের একটা কথা বলি, আমার বিয়ে নিয়ে তোমরা আর কোনো চেষ্টা করো না। কেউ আমাকে পছন্দ করবে না। আমি আর মানুষের মাঝে এটা নিয়ে অপমানিত হতে চাই না। শিরিন কথাগুলো বলে তার রুমে চলে আসলো। রুমে এসে কিছু সময় নীরবে কান্না করলো। একটু পরে কল করলো আহনাফ। শিরিন কল রিসিভ করে। পৌঁছে গেছেন? হ্যাঁ, এই তো এলাম। এখন কি করবেন? একটা কথা বলি।
বলুন। আপনাকে ভালো মানুষ রেখে আসলাম, এখন কান্না করছেন কেন? কই না তো। আমি অল্পতে অনেক কিছু বুঝতে পারি। আমি কেন কান্না করব? কান্না করার মতো কিছু হয়নি। বন্ধুকে কি বলা যায় না? না চোর বান্ধা আপনি, কথা শুনে তারপর ছাড়বেন। এই যে হাঁটছেন, এখন ভালো লাগছে। কান্নার কারণটা কি বলুন? বলছি, বাবা আর একটা সম্বন্ধ এনেছে আমার জন্য। আমার ঘাড়ে পোড়া দাগের কারণে সম্বন্ধটি ভেঙে যাবে আমি জানি। আমি তাদের সোজাভাবে বলে দিয়ে আসছি আমার জন্য আর কোনো পত্র না দেখতে। আর কান্নার কারণটা? প্রত্যেক বাড়ি তো অপমানিত হই। বুঝতে পেরেছি। কাল দেখা হচ্ছে, এখন তাহলে রাখছি। আপনার মন খারাপ, এখন মন ভালো করবেন, তারপর ফোন রাখবো। আমার ভালো লাগছে না যে। কিছু করার নেই, আপনি স্থির থাকলে আমি স্থির থাকতে পারবো না। বেশি বেশি বলছেন কিন্তু। কই বেশি বেশি বললাম? পচা আপনি। আপনিও কম না। ওই আমি পচা তাই না? আমি একবার মুখ দিয়ে এ কথা বলিনি, যা বলা আপনি নিজে বলেছেন। দুজন অনেক সময় নিয়ে ঝগড়া করলো। দুষ্টু মিষ্টি ঝগড়াতে শিরিনের মন ভালো হয়ে গেল। পরদিন অফিসে গিয়ে এই ঝগড়াটা যেখানে শেষ করেছিল সেখান থেকে শুরু করলো। লাঞ্চের টাইম শেষে শিরিন আহনাফকে বলে বাকি ঝগড়া ছুটির পর হবে। ঠিক তাই করলো। দুজন ছুটির পরও ঝগড়া করলো। তাদের ঝগড়াটা ছিল অন্যদের থেকে পুরো আলাদা। প্রত্যেকটা কথার পর মুখে মুচকি হাসি লেগেই থাকতো। মাস দুয়েক পর হঠাৎ অফিসে দুদিনের ছুটি পড়ল। ছুটির আগের দিন অফিস শেষে আমি গ্রামের বাড়ি যাচ্ছি। সত্যি? হ্যাঁ। তাহলে আপনার ছুটি ভালোই কাটবে। আপনি যাবেন আমার সাথে? আমি? হ্যাঁ। আমাকে কি যেতে দিবে? আঙ্কেল আন্টিকে বলে দেখেন। না, বকা দিবে। তো দেখে যাইয়েন, গ্রামে গেলে তো আর আমার কথা মনে থাকবে না আপনার। ছুটি শেষ করে সঠিক সময় অফিসে হাজির হন। হ্যাঁ, আসি তাহলে। শিরিন বাসায় চলে আসলো। সে মনে মনে আহনাফের কথাটা ভাবছে। বাসায় বলবে কি না সেটাও ভাবছে। অনেক দিন হলো শহরের বাইরে যাওয়া হয় না। আগে তো ফ্রেন্ডসদের সাথে যাওয়া হতো, আর এখন তো বন্দি জীবন হয়ে গেছে। শিরিন সাহস করে খাওয়ার টেবিলে আহনাফের কথাটা বলে ফেললো। তুমি যে তার সাথে যাবে তার পরিবার জানে? হয়তো জানি। অনেকদিন হলো বাইরে যাও না, ঘুরে আসো, তবে হ্যাঁ সাবধানে। জি, আমি কি তাহলে ওকে জানিয়ে আসি? আচ্ছা যাও। শিরিন তো অনেক খুশি। মেয়ের মুখে হাসি দেখে তার বাবা মাও খুশি হয়েছে। একের পর এক সম্বন্ধগুলো ভঙ্গ হওয়ায় মেয়েটার একদম নিশ্চুপ হয়ে গিয়েছিল। শিরিন রুমে এসে কল করলো আহনাফকে। হ্যাঁ বলেন। আমি আপনার সাথে যাচ্ছি। কি সত্যি? হ্যাঁ, বাসায় জানিয়েছি, ওনারা অনুমতি দিয়েছেন। আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে বাবার সাথে কথা বলিয়ে দিই? না না, আমি বিশ্বাস করেছি। আমি কি ব্যাগ গুছিয়ে ফেলবো? রাখছি এখন। আচ্ছা। তারপর আহনাফ বাসায় জানিয়ে দিল তার সাথে এক বন্ধু আসছে। বন্ধু যে মেয়ে এটা জানায়নি। পরের দিন ভোরে শিরিন আহনাফের বাসার সামনে আসে। আহনাফ আগে থেকেই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। শিরিন বোরকা পরে আসছে, আজ চিনতে ভুল করেনি আহনাফ। তারপর দুজন রওনা হলো। বাসে যেতে যেতে আহনাফ তার পরিবার সম্পর্কে নতুন করে জানালো শিরিনকে। আপনি তো বাসায় জানিয়েছেন তাই না? হ্যাঁ জানিয়েছি। কিছু বলেনি? ওই তো মা নিয়ে যেতে বলেছে। আমার ভয় করছে, কি না কি বলে আবার। বলে তো আগেই বলতো। দুপুরের দিকে তারা আহনাফের বাড়ি গিয়ে পৌঁছালো। বাড়িতে গোয়ালঘর দিয়ে মোট 5টা ঘর, সাথে বিশাল একটা উঠান। এত বড় বাড়িটা খুব ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছে শিরিন। এদিকে আহনাফের মা আহনাফের সামনে এসে হা করে তাকিয়ে আসে। আহনাফের ইশারায় শিরিন আহনাফের মাকে সালাম দিল। তিনি সালামের উত্তর নিয়ে বললেন, এইটা বন্ধু? হ্যাঁ, ও শিরিন। তুই তো বলিসনি মেয়ে। শিরিন আহনাফের দিকে ভয়ার্ত চোখে তাকালো। মা, মেহমান দাঁড় করে রেখে তুমি কথা বলছো? ভুল হয়েছে আমার। আহনাফের মা মিষ্টি হেসে শিরিনের কাছে এগিয়ে গেল। শিরিনের হাত ধরে নিয়ে রুমের মধ্যে চলে গেল। বাড়িতে পরিবারের যারা ছিল তাদের সাথে পরিচয় হলো শিরিনের। দুপুরের খাওয়া শেষে আপনি কোথায় গিয়েছিলেন? গোসল করতে। কোথায়? নদীতে। এখানে এসে নদীতে গোসল করেন? মাঝে মাঝে আমার চাচাতো ভাইগুলো ডাকছিল, তাই সাথে গিয়েছিলাম। সেই সময় আহনাফের মা শিরিনকে ডাকলো রান্নাঘরে। আহনাফের মা শিরিনকে কাছে বসিয়ে রান্না করছে আর তার পরিবার সম্পর্কে প্রশ্ন করছে। আচ্ছা, তোমার সাথে ওর পরিচয় কতদিনের?
উনি যখন থেকে ওই অফিসে জব করেন তখন থেকে। তোমার বাবা কি করে? ব্যবসা করেন। একটা কথা বলি, কিছু মনে নিও না। জি বলেন। তোমার সাথে ওর কি আলাদা কোনো সম্পর্ক আছে? শিরিন একটু হেসে বলল, আন্টি কি যে বলেন আপনি, উনি আমার খুব ভালো বন্ধু। সে একদম সহজ সরল, আমার আর খুব বন্ধু সুলভ, একদম আপনার মতো। শিরিনের কথা শুনে আহনাফের মা বলল, আচ্ছা, তোমার বিয়ে হয় না কেন? আমার একটু স্কিনে প্রবলেম আছে। তোমার কথা বুঝলাম না। শিরিন তার ঘাড়ের পোড়া অংশের কথা বলল। ও, এই জন্য কেউ পছন্দ করে না। আমার ছেলেটাকে তোমার পছন্দ হয় কি? শিরিন তো লজ্জায় শেষ, আন্টির কথায় কি উত্তর দিবে বুঝে উঠতে পারছিল না, তাই সে উঠে গেল। আহনাফের মা তো ভয় পেয়ে গেল, উনি ভাবছেন মেয়েটা হয়তো রাগ করে উঠে গেছে। এদিকে শিরিন উঠানের বাইরে গিয়ে দাঁড়ালো। তার আন্টির এমন সরলতা দেখে মিটমিট করে হাসছে। কিছুক্ষণ বাইরে থেকে আবার ঘরে গিয়ে বলল, আন্টি আমি আপনার রান্নার কাজে একটু সাহায্য করি। তোমার কিছু করতে হবে না, টুলে শুধু বসে থাকুক। আঙ্কেল কোথায় গেছেন? ওনার কাজ শুধু এদিক ওদিক ঘোরাঘুরি, জমি দেখা, তার যাওয়ার জায়গার কোনো ঠিক নেই। ও আচ্ছা, তুমি যে এখানে আহনাফের সাথে আসছো, তোমার বাবা মা জানে? আন্টি আমি ওনাদেরকে বলে আসছি, আর ওনারা আহনাবকে চিনে। ও, তাহলে ঠিক আছে। আপনি খুব চালাক। তোমার তাই মনে হলো? সব জিজ্ঞেস করে নিচ্ছেন। এখানে তুমি আসছো, অনেক মানুষ অনেক কথা বলবে, তোমাকে একটা পরিচয় দিতে হবে, তাই জিজ্ঞেস করে নিলাম। ও আশেপাশে মানুষ আসলে বলবো আমার মামাতো বোনের মেয়ে। রান্না শেষে আহনাফের সাথে শিরিনের দেখা, দুজন বাড়ির বাইরে গাছের নিচে দাঁড়িয়ে। তা কেমন লাগছে আমাদের এখানে? খুব ভালো লাগছে। আমি তো দেখলাম সবসময় মায়ের সাথে রান্নাঘরে ছিলেন। হ্যাঁ আন্টির সাথে অনেক গল্প করলাম। ও, তা বাসায় ফোন করেছিলেন? করেছি। যাক, শোনেন, রাতে এখানে থাকতে আপনার একটু সমস্যা হবে। কি সমস্যা? রাতে এখানে মশা আর হুটহাট বিদ্যুৎ চলে যায়, আর একবার গেলে আসার নাম থাকে না। তাহলে তো সমস্যা হবেই। একটা হাত পাখা সাথে নিয়ে ঘুমাবেন। আর হ্যাঁ, আমি এতক্ষণ আপনার রুম ঠিক করছিলাম। আমার ছোট ভাইয়ের রুমে আপনি থাকবেন, ও রুমটা একটু বেশি গোছানো। আর আপনি? আমি ভাইকে নিয়ে আমার রুমে। ও আচ্ছা, একটা কথা বলি। বলেন। কথাটা একটু আগে আন্টি আমাকে বলেছে। কি কথা? আপনি আমাকে বা আমি আপনাকে পছন্দ করি কিনা। আমরা তো দুজনকে পছন্দ করি। আরে অন্য কিছু মনে করে বলছে। কি সেটা? বুঝতেছেন না আপনি? ও হ্যাঁ, ভালোবাসা বিয়ে এইগুলা। হুম উনি এমনই। তবে আমার যা মনে হলো উনি শীঘ্রই আপনাকে আরেকটা বিয়ে করাবে। সে চেষ্টা করে লাভ হবে না। কে জন্য? এবার আর ওনার পছন্দে বিয়ে করব না, এবার আমার পছন্দে বিয়ে করব। আপনার পছন্দ আছে? আছেই তো। কই বলেনি তো। সময় হোক। একা একাই পছন্দ করে ফেললেন, একবারও জানালেন না? ছি ছি, এই আপনি আমার বন্ধু? এখন তো জানালাম। ওই তো আমি বলার পরে। এত জেনে লাভ নেই, সব কিছু আপনা আপনি হয়ে গেছে। সামনে যা হবে আপনা আপনি হবে। হুম সন্ধ্যা হয়ে আসছে, বাড়ির মধ্যে চলুন। বাইরে ভালো লাগছে। আমি কি আপনার সাথে থাকবো? চাইলে থাকতে পারেন। দুজন অনেকটা সময় নীরব থাকলো। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। মশাগুলো কানের কাছে ভন ভন করছে। আহনাফ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে শিরিনের পাশে আর টুকটাক কথাবার্তা বলছে। আহনাফ মশা মারতে মারতে বলল, আচ্ছা, আমরা ভিতরে গিয়ে কথা বলি। আমার এখানে ভালো লাগছে। মশা তো আমাকে শেষ করে দিচ্ছে। দু একটা মশা ধরলে তেমন ক্ষতি হবে না। আচ্ছা, আমি আপনাকে ভালোবাসি, এখন বাড়ির মধ্যে চলুন। শিরিন হঠাৎ করে এমন কথা শুনবে ভাবতেও পারেনি। আবছা আলোয় বোঝা যাচ্ছিল শিরিন আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ আবার বলল, এখন তো চলুন। আহনাফের কথার মধ্যে তেমন গুরুত্ব বোঝা গেল না। শিরিন ভাবছে মজা করে হয়তো এমনি কথাটা বলেছে, কিন্তু না, তার এ বিষয়টি পুরো ক্লিয়ার হলো রাতের খাওয়ার পর। শিরিন যাচ্ছিল তার রুমে ঘুমাতে। আহনাফের ছোট ভাইয়ের রুম আহনাফের রুমের পর। সেখানে যাওয়ার মাঝপথ আটকে দাঁড়ায় আহনাফ। ঘুমাতে যাচ্ছেন? খুব ঘুম পাচ্ছে। কিন্তু আজ তো আপনি ঘুমাতে পারবেন না। কেন?
এখন আমার সাথে বাইরে যেতে হবে। বাইরে কেন? এই তো এখানেই। সকালে যাব, এখন না, খুব ঘুম পাচ্ছে আমার। শিরিন পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। শিরিন বিছানায় গিয়ে বালিশে মাথা রাখতেই আহনাফের কথাটা মনে পড়ল। কেন যে বাইরে যেতে বলেছিল তাকে শিরিন বুঝতে পারছিল না। হঠাৎ শিরিন বিছানা ছেড়ে নামলো। আহনাফ তাকে কিছু বলতে চাইছিল, তাই হয়তো বাড়ির বাইরে যেতে বলেছিল। এমনটা মনে করে সে রুমের বাইরে এসে দেখে আহনাফ নেই। কি মনে করে বাড়ির বাইরে গেল শিরিন, গিয়ে দেখে আহনাফ আবছায়া গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শিরিন বলল, আমি আসছি। আহনাফ ঘুরে দাঁড়িয়ে বলল, আপনারা ঘুম পাচ্ছে? আপনি যেন কি বলবেন? আরে তেমন কিছু না, আপনি কে ঘুমান? এইভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? এমনি দাঁড়িয়ে আছি। আপনার মন খারাপ? কি যে বলেন না আপনি, একটু আগেই তো মন ভরে হেসে আসলাম, খারাপ হবে কেন? মন খারাপ হতে তো সময় লাগে না, কি হয়েছে বলেন তো? ওই, আমার তো কিছু হয়নি। আমি কিন্তু আপনার বন্ধু, বুঝতে পারি। আমার কাছ থেকে কিছু লুকায়েন না। বলবো? বলেন, মনে হালকা হবে। আচ্ছা, তাহলে একটু কাছে আসেন। কাছে যেতে হবে কেন? আসতে বলবো। শিরিন একটু তার দিকে এগিয়ে গেল। মা তো আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। আজ খাওয়ানোর আগে একটা মেয়ের কথা বললো, কাল মানে দেখতে যাবে উনি। ভালো খবর তো। আমাকে তো আগে কথা শেষ করতে দিবেন। আচ্ছা বলুন। আমি দেখতে কালো, আর চেহারা তেমন ভালো না, তারপর এখন তো একটা বিয়ে করেছিলাম। কি বলতে চাচ্ছেন? পরিষ্কার করে কিছুই তো বলছেন না। বলছি যে কি বলছেন? আপনি কি আমাকে পছন্দ করেন? আমি কিন্তু আপনাকে অনেক পছন্দ করি। আহনাফ এইটুকু বলেই শিরিনের দিকে তাকিয়ে আছে। এইটুকু কথা বলতেই সে ঘেমে গেছে। অনেক আগে থেকেই তো পছন্দ করেন। ওভাবে না। তাহলে কিভাবে? কাল বলবো। আচ্ছা। দুজনের ওই পর্যন্তই কথা হলো। পরদিন সকালে খাওয়ার সময় আহনাফ শিরিনকে জানিয়ে রাখলো, আজ তো ছুটি শেষ, আমরা বিকেলে রওনা হব। শিরিন সকালেই তার ব্যাগ গুছিয়ে রাখলো। এদিকে আহনাফের মা আহনাফকে ডেকে নিয়ে আশেপাশের দু একটা মেয়ের কথা বলল। আহনাফ তখন তার মাকে সাফ জানিয়ে দিল এখন সে এসব নিয়ে ভাবছে না, যখন সময় হবে তাদের জানাবে। বিকেলে রওনা হওয়ার আগের সময়টুকু আহনাফ শিরিনের সাথে তেমন কথা বলতে পারেনি। তবে তাদের মাঝে এক রাতের মাঝেই বড় কিছু একটা হয়ে গেছে। সেটার কারণ দুজনের দেখা হলেই শুধু এক পলক চোখের দিকে তাকিয়ে থাকা আর তার ভাষা পড়া, কিছু না বলা কথা বুঝতে পারা, এমনিতে চলছে তাদের মাঝে। বিকেলে সবাইকে বিদায় জানিয়ে বাসে চড়ে দুজন শহরের দিকে রওনা হলো। বাস একটু পরেই ছাড়বে। দুজন পাশাপাশি সিটে বসে আছে। শিরিন জানালার পাশে আর তার পাশে আহনাফ। আহনাফ তার শার্টের হাতা গোছাতে গোছাতে বলল, কেমন লাগলো আমাদের এখানে এসে? খুব ভালো লেগেছে। আর এমন জায়গায় এইভাবে আমি প্রথম এসেছি। আমার মনে হয়নি আমি এখানে প্রথম এসেছি। আন্টি আমাকে অনেক আদর করেছেন। ছুটি কম, তা থাকা হলো না। ছুটি বেশি দিলে আবার আসবো। আবার আমাকে নিয়ে আসবেন? কেন আসবেন না? বারবার আমাকে নিয়ে আসলে কি বলবে ওনারা? কিছু বলবে না। আচ্ছা, একটা কথা রাতে আমাকে বলেছিলেন, আজ একটা কথা বলবেন? দেখি বলেন তো। কই, কিছু বলতে চাইনি তো। এই মায়ের হবে, মায়ের বলেন, কি বলবেন? ওই যে ওইটাই, আমি আপনাকে পছন্দ করি অনেক আগে থেকে। না, এটা না। তাহলে কোনটা? যেটা বলতে পারছেন না সেটা। বললাম তো। কপাল আমার। আচ্ছা বাদ দেন, এখন গল্প করি। এই পাবলিক প্লেসে সবাই শুনে কি বলবে, আর আমরা মজা পাবো না? পাবো, বুদ্ধি আছে। কি? এপিতে আসেন, আমিও এপিতে গিয়ে মেসেজ করি। তবুও গল্প করবেন? তো কি? ঠিক আছে। এফবিতে গিয়ে প্রথমে শিরিন মেসেজ করলো, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথায়? আহনাফ মুচকি হেসে মেসেজের রিপ্লাই করলো, এই তো শহরে ফিরছি। বাহ, বাসায় আসছেন? হুম। পাশে কি কোনো সুন্দরী মেয়ে বসেছে? হ্যাঁ, বসেছে একজন। এই একদম তার দিকে তাকাবেন না। কেন? আপনি অন্য মেয়ের দিকে তাকাবেন কেন? তো কার দিকে তাকাবো? আমার দিকে। আপনি আমার কে? বন্ধু। ওই তো, আমার দিকে তাকাবেন, অন্যজনের দিকে তো তাকাতে দিব না। আচ্ছা, তাকাবো না। মিটিমিটি হাসছেন কেন?
আপনি দেখলেন কিভাবে? আমি দেখতে পাই না, বুঝতে পারি। এমনি হাসছি। এটা তো ভালো দিক না, কারণ ছাড়া মিটিমিটি হাসা মানে মনে মনে শয়তানি এঁটেছেন। না, এমনি। একটা কথা বলি, হঠাৎ বাসের কন্ডাক্টর এসে বলল, মামা ভাড়াটা? ভাড়া তো দিয়েছি। বাস কন্ডাক্টর আবার বলল, তাহলে মামা টিকিট দেখান। আহনাফ টিকিট দেখিয়ে শিরিনের মেসেজে রিপ্লাই করলো, হ্যাঁ বলেন, কি বলবেন? লেট হলো কেন? বাসের লোক আসছিল, টিকিট চেক করলো। হুম হুম, আপনিও পারেন, মনে হচ্ছে অনেক দূরে। হুম দূরে থেকে কাছে, না না কাছে থেকে দূরে। এটাও না, কি এটা আমি জানি না, তবে ভালো লাগছে। বুঝলাম, এখন কি বলতে চেয়েছিলেন সেটা বলেন। আমি বললে বুঝবেন তো? বুঝবো। না বোঝার ভাব কইরেন না জানো। আচ্ছা, করব না। তাহলে বলি, হ্যাঁ জি বলেন। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা বন্ধুত্বের ভালোবাসা না, এটা অন্য কিছু। ভেঙে বললাম না, আমি জানি আপনি বুঝতে পারবেন। আপনার হাজারটা মুহূর্ত শেয়ার করতে চাই, না বলা অনেক কথা বলতে চাই, চেপে রাখা দুঃখগুলো আপনাকে বলতে চাই। এগুলো শোনার জন্য আমার ব্যক্তিগত একমাত্র শ্রোতা হবেন। আহনাফ মেসেজটা পড়ে আবার সে মেসেজের দিকে তাকিয়ে আছে। সে কোনো উত্তর করছে না। শিরিন আহনাফের দিকে আর চোখে তাকিয়ে আহনাফের অবস্থা বোঝার চেষ্টা করলো। শিরিন দেখতে পেল আহনাফের চোখে পানি। শিরিন বুঝতে পারছে না আহনাফ এখন তাকে কি বলবে। কিছু সময় পার হওয়ার পর শিরিন দেখল আমি মনে হয় ভুল করেছি, তাই না? আহনাফ মেসেজটা পড়ে তার স্ক্রিনের আলো অফ করলো। তারপর তার ডান হাত দিয়ে শিরিনের বাঁ হাতটা আঁকড়ে ধরলো। একে অপরের মধ্যে একবার চোখের কথা হলো। তারপর আহনাফ শিরিনের ডান হাত নিয়ে তালুর উপরের দিকে চুমু খেয়ে বলল, আমি তোমার শ্রোতা, আমি তোমার একজন ভক্ত, তোমার ভালোবাসা আর কণ্ঠের ভক্ত। শিরিনও খুব খুশি, তবে সে প্রকাশ করলো না। আহনাফ শিরিনের মাথা তার কাঁধের উপর রাখতে বলল, আর হাত তো হাতের উপরে আছেই। আমি মনে হয় আমার সুখটা খুঁজে পেয়েছি, খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় তার থেকে বেশি কিছু পেয়েছি, আমার খুব ভালো লাগছে। হুম এখন আর কোনো কথা হবে না, একটু চুপ করে থাকো এইভাবে। আচ্ছা, তুমি আর চোখের পানি ফেলো না। আহনাফ চোখের পানি মুছলো। দুজন নীরব থাকলেও বেশ ভালো সময় পার করছিল ওরা। হঠাৎ শিরিন বমি করতে শুরু করে। একবার যখন শুরু হলো, কিছুক্ষণ পর পুরো রাস্তায় বমি করলো। শিরিনকে সামলাতে আহনাফও অনেক ক্লান্ত হয়ে পড়ল। শিরিনকে বাসায় না দিয়ে আহনাফ তার বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। শিরিন বিছানায় থাকলো না, উঠে বসলো। এখনো উঠলেন কেন? বাসায় যেতে হবে। না, আপনি এখানে থাকেন, সুস্থ হয়ে কাল বাসায় ফিরবেন। মা টেনশন করবে। আন্টি ফোন করেছিল আপনি যখন অজ্ঞান ছিলেন। কি বলছেন আপনি? বলেছি আমরা ভোরে ফিরবো, রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে। মিথ্যে বললেন কেন? আপনি অসুস্থ, তাই শুয়ে থাকেন, আমি তো আছি। কোথায় যাচ্ছেন? খাবার আনতে। বমি করতে করতে তো পেট খালি করে ফেলেছেন। আনবেন না, আমি খাইতে পারি না। আপনি বললে তো হবে না, শুয়ে থাকেন আপনি, আমি যাবো আর আসবো। আহনাফ কিছুক্ষণ পর খাবার নিয়ে হাজির হলো। খাবার টেবিলে রেখে শিরিনের দিকে তাকাতে দেখলো মেয়েটা ঘুমাচ্ছে। আহনাফ বিছানার কাছে গিয়ে একটু নিঃশ্বাস হলো। শিরিনের মাথায় হাত বুলিয়ে তাকে ডাকলো। শিরিন চোখ খুলে দেখলো আহনাফ তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। আহনাফ বলল, খাবার নিয়ে এসে পড়েছি, উঠে বসেন। গোসল করতে হবে, শুরু থেকে গন্ধ ছুটছে। আগে খাওয়া, তারপর গোছল। আগে গোসল করে আসি। পেটে কিছু পড়েনি তো, খেয়ে আগে শক্তি বাড়ান, তারপর গোসল। দুজন খাওয়া শেষ করলো। প্রথমে গোসল করতে গেল শিরিন। তার ব্যাগ থেকে প্রয়োজনীয় সব কাপড় বের করে বাথরুমে ঢুকলো। শিরিন গোসল করে বের হওয়ার পর আহনাফ গোসল করলো। আহনাফ পুরো ফ্রেশ হওয়ার পর, আমাকে বাসায় রেখে আসেন। এখন মধ্যরাত, বাসা যাওয়া সম্ভব না। শিরিন চুপ করে বিছানায় বসে রইল। ভয় পাচ্ছেন? না, তাহলে ভালো লাগছে না আমার। কি হয়েছে আমাকে বলেন। তেমন কিছু না। এখানে থাকতে ভালো লাগছে না? আপনি দূরে দূরে বসে থাকেন, আমার ভালো লাগে না। আহনাফ শিরিনের পাশে এসে বসলো। এইভাবে হবে না। এখন ঘুমানোর সময়, সকালে উঠে একসাথে বসে থাকবো, এখন ঘুমান। সকালে তো বাসায় যাব, আর অফিসও আছে। তাহলে অন্য একদিন।
এখন এখন কেন? আমি বলেছি তাই। এখন আর থাক, এটা বাদ। এখন বিছানায় এসে শুয়ে পড়েন, আমি আপনার বুকে ঘুমাবো। আপনি কি বলেছেন সেটা কি বুঝে বলছেন? আমি বুঝেই বলেছি। না, আপনি একদম লজ্জায় ফেলে দেন। তো কি হয়েছে? না ঘুমাতে দিলে আমি চলে যাব। আমার একটাই কথা। কি যে বিপদে ফেলে দিয়েছেন আপনি। এর থেকে অন্য কিছু বায়না করলে তো ভালো হতো। প্রিয়জনের বায়নাগুলো এমনি হবে। তাহলে তো রাখতেই হবে। আহনাফ এসে বিছানায় শুয়ে পড়ল। তারপর থেকে শিরিনের বাচ্চা সুলভ ভাবগুলো বাড়তে থাকলো। শিরিন তার নিজের জায়গা থেকে ধীরে ধীরে আহনাফের দিকে আসা, তারপর আহনাফের বুকের জায়গাটা দখল করা, সব কিছু খুব দ্রুত করে নিল। এখন সে আহনাফের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, নিজের মাথাটা রেখেছে বিশ্বস্ত কারো বুকে। এমনটা মনে করেই শিরিন বলল, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? যদি ভালোবাসো তাহলে যাব না, ভালো না বাসলে চলে যাব। না, তবুও থাকতে হবে। সবসময় তো আর ভালোবাসবো না, একটু শাসনও তো করতে হবে। তাই? আমাকে যদি কম ভালোবাসো তখন তো আমি বসে থাকবো না, তোমার ঘাড় মটকাবো। হয়েছে, আর কোনো কথা না, এখন ঘুম। জি না, প্রেম করব। মানে? মানে যা বলেছি তাই। ঘুমে ডিস্টার্ব করে কোনো কিছু করা যাবে না, এখন শুধু ঘুম। আহনাফের এই কঠোর মন গলানোর জন্য শিরিন আহনাফের বুকের মধ্যে থেকে মুখ উঠিয়ে আহনাফের গালের সাথে তার গাল শোয়ালো। এখন তো মানা করতে পারবে না। এত কাছে আসছো কেন? খুব ভালোবাসি তোমাকে তাই। আর হারানোর ভয়। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও? কথা দিয়েছি যাব না, এত ভয় নেই। তাহলে এখন আমার ইচ্ছেগুলো পূরণ করো। কি হচ্ছে? বলবো, তার আগে বলে নিই, আমার ইচ্ছেগুলো বড় নয়, খুব ছোট ছোট, আর সব তোমাকে ঘিরে। তুমি বলো, আমি শুনছি। তুমি একটা অলরেডি পূরণ করেছো। কোনটা? এই যে তোমার বুকে মাথা রাখতে দিয়েছো এটা। তো ম্যাডাম, এটা এখন না হলে ভালো হতো। হোক না একটু অনিয়ম, আমি তো তোমার কাছাকাছি থাকছি, অন্য কিছু তো না। রাখো না একটু কাছে। পাগলি একটা। আচ্ছা থাকো। শিরিন কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে যায়। আহনাফও শিরিনের কথা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায়নি সে। পরদিন সকালে দুজনের ঘুম একই সময় ভাঙে, কারণ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। একজনের নড়াচড়াতে অন্যজন জাগনা পেয়েছে। ঘুম ভাঙার পর শিরিন ঝটপট রেডি হলো, তাকে বাসায় যেতে হবে, সেখান থেকে আবার অফিসে। আহনাফ শিরিনকে বাসায় এগিয়ে দিয়ে এসে রাস্তায় নাস্তা করলো, তারপর রুমে এসে রেডি হয়ে সোজা অফিসে কাজের ফাঁকে চলতো দুজনের চোখের প্রেম। মাঝে মাঝে কিছু কাজ করেও একে অপরকে হেল্প করত। একদিন কাজ শেষে বাসায় ফেরার পথে শিরিন মাজায় হাত দিয়ে বলল, আমাদের কথা বাসায় বলবা কবে? সামনে ছুটির কিছুদিন আগে। এখনো তো 3 মাস দেরি আছে। 3 মাসের মতো। এত সময় অপেক্ষা করতে হবে? জি, এটুকু অপেক্ষা তো করতেই হবে। এখন একা একা থাকতে ভালো লাগে না, আপনি বুঝেন না কেন? ম্যাম, আমি সব বুঝি, আর ফোনে তো কথা বলি। সামনাসামনি তো বলো না। আর কিছুদিন যাক, বলবো। তারপর সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন অফিসে আসে অনিন্দিতা আহনাফের অফিসে আগে থেকেই চিনত। অনিন্দিতাকে দেখে আহনাফ না যতটা চমকিয়েছে তার থেকে বেশি চমকেছে শিরিন। অনিন্দিতা আহনাফকে বাইরে যেতে অনুরোধ করে, হয়তো কিছু বলবে। এদিকে সব বুঝতে পেরে শিরিনের ভয় বাড়ছে। আহনাফ শিরিনের দিকে তাকিয়ে থাকলো, হয়তো অনিন্দিতার সাথে যাওয়ার জন্য তার কাছ থেকে অনুমতি চাচ্ছে। শিরিন মাথা নাড়িয়ে অনুমতি দিল। অনিন্দিতা আহনাফকে নিয়ে বাইরে এলো। জি, কিছু বলবেন? আপনি কি বিয়ে করেছেন? না। যাক, ভালো হয়েছে। কি ভালো হয়েছে? এই যে বিয়ে করেননি। ও আচ্ছা, আপনার কথা তাড়াতাড়ি শেষ করুন, আমার অনেক কাজ পড়ে আছে, কাজ শেষ করতে হবে। বলছি, আমি আপনার কাছে ফিরতে চাই। কথাগুলো শুনে আহনাফ তার পকেটে হাত দিল, সেখান থেকে মানিব্যাগ বের করে 100 টাকা বের করলো আর অনিন্দিতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কষ্ট করে আসছেন, তার দাম তো দিতে পারবো না। 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, বাসায় যান। মানে ভাই, আমি ফর্সা হইনি, ফর্সা হলে আপনার কথা ভেবে দেখবো। বাসায় যান কেমন? আহনাফ সেখানে আর এক মুহূর্ত দেরি করলো না।
অফিস রুমে চলে আসলো, এসেই শিরিনের দিকে তাকালো। আহনাফ দেখতে পেল ভয়ে বেচারির অবস্থা খারাপ। কেবিনে বসে আহনাফ মেসেজ করলো শিরিনকে। ভয় নেই, একটা কাজের ব্যাপারে এসেছিল। আর এমন মন খারাপ করছো কেন? হ্যাঁ, শিরিন উত্তরে বলল, জানি না, তবে তাকে দেখে এমনিই ভয় পেয়ে গিয়েছিলাম। সে যদি তোমার কাছে আসে আর তুমি যদি তাকে মেনে নাও। পাগল হয়েছো তুমি? আমি তাকে কেন মেনে নিব? বলা তো যায় না। কচু, এসব চিন্তা বাদ দাও, চলো কাজ করি। আমার আর কাজ হবে না। কেন? ভালো লাগছে না, মন খারাপ। আচ্ছা চলো, আজ অফিস শেষে একটা রিক্সা নিয়ে দুজন ঘুরবো। সত্যি তো? সত্যি। ঠিক আছে। এখন তাহলে কাজ করো। হুম। অফিস শেষে আহনাফ তার কথা রাখলো, শিরিনকে সাথে নিয়ে একটা রিকশায় চড়ে বসলো। আহনাফ শিরিনকে কিছু বলতে যাবেই তখনই শিরিন ইশারা করে বুঝায় কিছু না বলতে। আহনাফকে বোঝানোর জন্য শিরিন আহনাফের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি চাই না আমাদের ভালোবাসার কথা তৃতীয় কোনো ব্যক্তি শুনো। আমার হাত ধরে চুপটি করে বসে থাকো। হুম। ঘন্টা খানিকের মতো রিকশায় ঘুরলো দুজন, তারপর রিকশায় করে একসাথে আহনাফের বাসার সামনে। আহনাফ রিকশা থেকে নামলো। আহনাফের দেখা দেখি শিরিনও রিকশা থেকে নামলো। তুমি নামলে কেন? আমি ভাড়া দিয়ে দিচ্ছি। যাবে না তুমি? জানি না। আহনাফ রিকশাওয়ালাকে তাড়াতাড়ি বিদায় করলো। তারপর, যাবে না কেন? তোমার কাছে থাকবো। বাসা থেকে বকা দিবে, যাও। কিচ্ছু বলবে না, আমি বাসায় বলেছি। কি বলছো? বলেছি যে আজ তোমার সাথে থাকবো। মিথ্যা বলার আর জায়গা পাও না, তাই না? এমনটা করা যাবে না, বাসায় যাও। বললাম তো যাব না। আঙ্কেল আন্টি কি মনে করবে বলো তো? কিছু মনে করবে না, আমি বলেছি। কখন বলছো? বিকালে বলেছি। আচ্ছা যাই হোক, বাসায় যাও। জীবনেও যাব না, আজ তোমার কাছে আমার থাকতেই হবে। যাবে না কেন? ওই যে অনিন্দিতা যদি তোমার কাছে কল করে, আমি তো কোনো মেয়ের সাথে তোমাকে কথা বলতে দিব না। না না না। আমি বলবো না তো। ও কল দিলে তো রিসিভ করবে। না, করবো না। আমার বিশ্বাস হয় না, ওর নাম্বার ব্লক করো। ঠিক আছে, আমি এখনই ব্লক করছি। আহনাফ শিরিনকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিল। তারপর আহনাফ বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করতে না করতেই তার ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার থেকে কল। আহনাফ রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলল, নাম্বার ব্লক করেছেন কেন? কে? আমি অনিন্দিতা। কল করছেন কেন? আপনার সাথে কথা আছে। আমার কোনো কথা নেই। আপনার না থাকলেও আমার আছে। কি বলার আছে বলুন। আপনার সামনে গিয়েছিলাম, অপমান করে তো তাড়িয়ে দিলেন। এখন ফোনে কিছু কথা বলি, শোনেন। বলুন। আমার ছেড়ে আসা বড় একটা ভুল ছিল। ওয়েট, এসব কথা এখন উঠছে কেন? আমি আমার ভুলটা বুঝেছি। ভালো, বাট আমায় বলছেন কেন? আমি আপনার জীবনে ফিরতে চাই, আর কিচ্ছু চাই না। ফালতু, ফোন রাখেন। আহনাফ কল কেটে দিয়ে সে নাম্বারটাও ব্লক করলো। তারপর কল করলো শিরিনকে। শিরিনের সাথে কথা বলে আহনাফ বিছানায় গেল। আধ ঘন্টা পর হঠাৎ কলিং বেল বেজে উঠল। আহনাফ তখনও জেগে আছে। বিছানা ছেড়ে নেমে এসে দরজা খুলতে অনিন্দিতাকে দেখতে পেল আহনাফ। অনিন্দিতা ঝটপট রুমে ঢুকলো। তারপর সে নিজেই দরজা বন্ধ করে দিল। অনিন্দিতাকে দেখে আহনাফের চোখ বড় বড় হয়ে গেছে। ভয় পাবেন না, আমি আপনাকে বুঝাতে এসেছি। দেখেন, আপনি চলে যান। আমাকে দেখতে পারেন না, তাই না? দেখা না দেখার কোনো প্রশ্নই না। আমি আপনাকে চেই না। রুমের কলিং বেলটা আবার বেজে উঠল। আহনাফ ভাবলো এখন আবার কে আসলো। আহনাফ এগিয়ে গিয়ে দরজা খুলে দেখলো শিরিন, আর তার হাতে ছোট্ট একটা ব্যাগ। আহনাফ তো ভয় পেয়ে গেল। এখন শিরিন যদি দেখে অনিন্দিতা তার রুমে, তাহলে ভুল বুঝবে। আহনাফ এই কথা ভাবতে ভাবতে ততক্ষণে শিরিনের চোখ রুমের ভেতরে থাকা অনিন্দিতার উপর পড়েছে। শিরিনের চোখটা পানিতে ভরে গেল। আহনাফের দিকে তাকিয়ে তার হাতে থাকা ব্যাগটা আহনাফের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দুজনে খেয়ে নিন। শিরিন মিষ্টি হেসে চলে গেল। তবে এটা সেই হাসি ছিল না। শিরিনের মনের মধ্যে এখন কি চলছে সেটা আন্দাজ করতে পারল আহনাফ। আহনাফ শিরিনকে অনেকবার ডাকলো, কিন্তু কাজ হলো না। আহনাফ যে শিরিনের পিছু পিছু যাবে ভয়ে সে শক্তিও হারিয়ে ফেলেছে। আহনাফ দরজা লাগিয়ে অনিন্দিতার দিকে তাকালো। মেয়েটা কে ছিল? আমার ভালোবাসা। আহনাফ শিরিনের ব্যাপারে সব বলল। ও সরি, সে হয়তো ভুল বুঝেছে। তাকে বুঝিয়ে বললেই সব ঠিক হয়ে যাবে। আমি এখন কথা বললে আপনি হয়তো রেগে যাবেন। চলে যাচ্ছি সারা জীবনের জন্য। আর সরি আপনাদের ভালোবাসার মাঝখানে হঠাৎ করেই আসার কারণে।
অনিন্দিতাকে হ্যাঁ না কিছুই বলল না আহনাফ। আহনাফ এখন শিরিনের কথা ভাবছে। আহনাফ শিরিনের মোবাইলে কল করে দেখলো মোবাইলটাও বন্ধ করে ফেলেছে। রাত করে শিরিনের বাসায় যাওয়াটাও ঠিক না। যা করার কাল অফিসে গিয়ে করতে হবে। পরদিন অফিসে আসে শিরিন। অফিসে আসার পর থেকে শিরিনের কাজে মন, অন্য কোনো দিকে তাকায়ও না, কারোর সাথে কথাও বলে না, আর আহনাফের দিকে তো ভুলেও তাকায় না। আহনাফ কয়েকবার বলার চেষ্টা করেও ব্যর্থ হয়। অফিস শেষে বাসায় ফেরার সময় শিরিন দ্রুত বাইরে এসে রিক্সা নিয়ে বাসায় চলে যায়। এভাবে গেল বেশ কয়েকদিন। আহনাফ দেখলো এভাবে আর কাজ হবে না, জোর করতে হবে, কিন্তু সে স্পেসটাও পাচ্ছে না আহনাফ। দেখতে দেখতে আরো কয়েকটা দিন চলে গেল। আহনাফ শুধু অপেক্ষা করেই যাচ্ছে যে ভালো সময় সুযোগ হলে বুঝাবে, কিন্তু শিরিন এমনভাবে অফিসে যাওয়া আসা করছে আহনাফ তার পাত্তাই পাচ্ছে না। একদিন আহনাফ অফিসে না এসে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে শিরিন অফিসে যাতায়াত করে। অফিস টাইমের একটু আগে গিয়ে আহনাফ রাস্তার ধারে অপেক্ষা করতে থাকে। শিরিনের জন্য বেশি সময় অপেক্ষা করতে হলো না আহনাফের। শিরিন রিক্সা যোগে আসছে। আহনাফ রিক্সাটা দাঁড় করালো। শিরিন বলল, কি ব্যাপার, রিক্সা দাঁড় করালেন কেন? তুমি রিক্সা থেকে নামো। আমি অফিসে যাচ্ছি। আমি জানি তো, তবুও নামো, কথা আছে। সময় নেই আমার, অফিসের সময় হয়ে যাচ্ছে। হোক। আজব তো। এই মামা চলেন তো। না না, তুমি রিক্সা থেকে নামো, কথা। এই পাগল নাকি আপনি? আমি তোমাকে কিছু কথা বলবো, তারপর তুমি চলে যেও। শিরিন রিক্সা থেকে নামলো। কি বলবেন বলেন। সেদিন ও আসছিল। আহনাফ কথাটা শুরু করার আগেই শিরিন একটা চর মারল। রাগ ছিল, রাগ থাকলে কারো কথা আমার মাথায় ঢুকে না। রাগটা ছেড়ে নিলাম, এবার বলেন। সেদিন ও আসছিল সরি বলতে। এই কথা বলতে আমাকে দাঁড় করিয়েছেন? না, তাহলে? যেটা দেখছো ওটা সত্যি, কিন্তু ভুল বুঝছো। আমাকে বোঝানোর জন্য এখানে দাঁড় করিয়েছেন, এটা এখন বুঝলাম। আর হ্যাঁ, এত নাটক করার কি আছে? সে গতকাল আসছিল, আজ আসবে, আগামীকাল আসবে। আপনারা আবার সংসার শুরু করেন। তুমি যেমনটা ভাবছো তেমনটা না। প্লিজ, আপনি কথা না বলে খুশি হব। আপনি দেখতে যেমন কালো, আপনার মনটাও তেমন। আমি ভুল করেছি আপনাকে বিশ্বাস করে। যাই হোক, জীবনে ভুল হবে, এটাই স্বাভাবিক। আমার সামনে না আসলে খুশি হব। শিরিন কথাটা বলে অফিসে না গিয়ে উল্টো বাসায় রওনা হলো। শিরিন বাসায় এসে তো সেই কান্না, প্রায় প্রত্যেক রাতে এমন কান্না করে এখন। পরদিন অফিসে যায় শিরিন। অফিসে গিয়ে আহনাফের ডেস্ক ফাঁকা। সারা দিন পার হলো, আহনাফের অফিসে আসার নাম নেই। পরদিন শিরিন দেখলো আহনাফের ডেস্কে অন্য একজন বসে কাজ করছে। শিরিন পরে খোঁজ নিয়ে জানতে পারলো আহনাফ চাকরি আর করবে না, সে কোনো একটা কারণে গ্রামে চলে গেছে। খবরটা শুনে শিরিনের একটু খারাপ লাগলো, পরক্ষণে ঘৃণার কারণে খারাপ লাগাটা মুছে গেল। এদিকে আহনাফ গ্রামে এসে তার ব্যবসায় মন দিয়েছে। হুট করে তার গ্রামে আসার কারণ তার পরিবারের কাউকে বলেনি। কেউ জিজ্ঞেস করলে বলতো শহরে আর ভালো লাগে না, তাই গ্রামে এসেছে। তবে তার কাজ শেষে বাড়িতে এসে আনমনে বসে থাকা, কারোর সাথে কথা না বলা, এসব কিছু খেয়াল করেছে তার মা। একদিন উনি আহনাফের কাছে গিয়ে বললেন, তোর কি হয়েছে বলতো? কি হবে আমার, ঠিকই তো আছে, কিছু বলবা? তুই কাজ শেষে এইভাবে বসে থাকিস? মা, এতদিন বাইরে ছিলাম, ওখানকার পরিবেশে এমন হয়ে গেছে। কিছুদিন যাক, তারপর একা ঠিক হয়ে যাবে। সেদিন রাতে কান্না করলি কেন? কই না তো। আমি শুনেছি তোর কান্নার আওয়াজ। কি যে বলো না, আমি কান্না করতে যাব কেন? আমার মনে হয় আমাদের উঠানের মধ্যে যে আম গাছ আছে সেই গাছে বুড়ো ভূত কান্না করছে। তুই কি বলিস এসব? ছোটবেলায় তো এইসবই বলে আমাকে ভয় দেখিয়ে ভাত খাওয়াতে। আমি যেটা বলছি সেটা আগে বল। বাদ দাও তো মা, ছোটবেলার কথা বলো। আহনাফ চালাকি করে কথার মোড় ঘুরিয়ে নিল। মা ছেলে দুজন অনেকটা সময় নিয়ে গল্প করলো। মায়ের সাথে গল্প করে দিনটা ভালোই কাটলো আহনাফের। পরদিন আবার সে পূর্বের অবস্থা। এভাবে বেশ কয়েকদিন পার হওয়ার পর আহনাফ হঠাৎ শহরে চলে যায়। বাড়ির লোক জিজ্ঞেস করলে বলেছিল সে দরকারে যাচ্ছে। আহনাফ শহরে এসে সোজা শিরিনের বাসায় উঠল। দিনটা ছিল সাপ্তাহিক ছুটির দিন। শিরিন বাসায় থাকবে এটা ভেবেই আহনাফ এখানে এসেছে। আহনাফ প্রথমে শিরিনের বাবা মার সাথে কথা বলে। তারা অনেক কথাই আহনাফকে বলল, কোথায় ছিল, খোঁজ খবর নেই, ঘুরতেও আসো না, আরও নানান কথা। তারা তো জানে না তার সাথে শিরিনের কি হয়েছে। দুই একটা কথাবার্তা আর খোঁজ নেওয়ার পর আহনাফ বলল,
আন্টি, শিন কোথায়? ও তো এখনো ঘুমাচ্ছে। একটু ডেকে দেওয়া যাবে? তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। শিরিনের রুমে গিয়ে এই তুই জেগে আছিস? আমি ভাবলাম এখনো ঘুমাচ্ছিস, 12টা বাজতে চললো আর তোর এখনো ওঠার নাম নেই। ওটা কি করব? শুয়ে থেকেই ভালো লাগে। আহানাফ আসছে, তোকে ডাকছে। কে আসছে? আহানাফ, কি? তুই এমন করতেছিস কেন? ও ও, না মানে কখন আসছে? একটু আগেই। কেন আসছে? আরে সেটা কি আমি জানি? তোর কাছে আসছে, তুই ভালো জানিস। ও আচ্ছা, তুমি ওনাকে নাস্তা দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। শিরিনের মা আহনাফকে নাস্তা দিয়ে গল্প শুরু করলো। হঠাৎ কথায় কথায় বলে উঠল, এখন বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই টেনশন মুক্ত। আন্টি, কার বিয়ে? ওমা, তুমি জানো না? শিরিন তোমাকে বলেনি? না, ও কিছু বলেনি। আরে শিরিনের তো বিয়ে। ও, শিরিনের মায়ের সামনে আহনাফ ঘাবড়ে গেল না, নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে আন্টির কথায় হ্যাঁ না উত্তর দিতে থাকলো। এদিকে শিরিন ফ্রেশ হয়ে এসে বসার রুমে আসতেই তোমরা কথা বলতে পারো, আমি আসছি, এখন আমার অনেক কাজ পড়ে আছে। আমার নীল ড্রেসটা একটু ধুয়ে দিও। আমি পারবো না। না, তোমার ধুইতে হবে। শিরিন এবার আহনাফের দিকে তাকালো। শিরিন এমন একটা ভাব নিচ্ছে আহনাফের সামনে, মনে হচ্ছে তাদের মাঝে কোনো দূরত্ব সৃষ্টিই হয়নি। হ্যাঁ, কি বলবেন বলেন। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। ভালো থাকলেই ভালো। আপনার বিয়ে ঠিক হয়েছে? হুম। কেন? কেন মানে? আমার কি বিয়ে হবে না? কিন্তু কি? আহনাফ এগিয়ে গিয়ে শিরিনের হাত ধরলো, তারপর টানতে টানতে শিরিনের রুমে নিয়ে গেল। এত সাহস কোত্থেকে হলো? আহনাফ কথা না বলে দরজা লাগিয়ে দিল। দরজা লাগালেন কেন? এবার আহনাফ কান্না করতে করতে বলল, তুমি তো সেদিন কিছু শুনতে চাইলে না। অনন্দিতা দুপুরে এসে যে কথা বলছিল সেটা ও তখন এসে বলেছে। এজন্য তুমি আমার উপর রাগ করে আরেকজনের সাথে। আহনাফ এটুকু বলেই থেমে গেল। থামলেন কেন? বলেন বলেন, শুনি আপনার কথা। যেদিন আমি আপনার সাথে থাকতে চাইছিলাম, রাখলেন না কেন? আপনাদের দুজনে দেখা হওয়ার পর মনে হলো তার সাথে দেখা করবেন, কথা বলবেন, রাতে দাওয়াত করেছেন, সেই জন্য আমাকে আপনার সাথে থাকতে মানা করেছেন। সেটা না। আমার তখন এটাই মনে হচ্ছে, এখনো তাই মনে হচ্ছে। না, ওটা তেমন কিছু না। সে হঠাৎ করে চলে আসছে, আমি জানতাম না সে আসবে। আচ্ছা, মেনে নিলাম। তারপর? তারপর আর কি, বিয়ে করব। করেন। তুমি চলো আমার সাথে। শখ কত! আমার বিয়ে ঠিক হয়েছে, এখন সম্ভব না। তাই বলে আমাকে ছেড়ে থাকবে? থাকতে হবে। অমন করো না। কেমন করেছি? রাজি হচ্ছ না? যা হবার হয়ে গেছে, এখন আর সম্ভব না। আহনাফ শিরিনের কাছে যাওয়ার চেষ্টা করলে শিরিন থামিয়ে দিয়ে বলে, দূরে 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 থাকেন। আমার যে হাত ধরেছেন, আপনাকে যে আমি কিছু বলিনি, এটা আপনার। যাই হোক, আর কিছু বলবেন? তো বলেন। আপনাকে ছাড়া আমি থাকতে পারছি না। তো আমি কি করব? আমি এখন অন্য কারো। না, আমার। খুব না খুব। আমার কথা সেদিন শুনলে কি হতো? আমি জানতাম না এমন হবে। বুঝেছি আমার দোষ আছে, কিন্তু এই জন্য সব দোষ আপনার। এখন যেটা সোজা কথা, বাংলা ভাষায়, আপনি বাড়ি যান। বিয়ের দাওয়াতটা দিতে পারছি না, কারণ অনুষ্ঠান হবে না। হ্যাঁ। কি এখনো দাঁড়িয়ে আছেন? যান, দরজা খুলে বের হন। আহনাফ ভেজা চোখ নিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে চলল। হঠাৎ শিরিনের পিছু ডাক। এই যে, শুনছেন? শিরিন একবার ডাকতেই আহনাফ দাঁড়ালো আর দৌড়ে এসে শিরিনকে জড়িয়ে ধরল। এটা কি করলেন? আমি তো ডেকেছি শুধু বলার জন্য, কাছে আসা বা জড়িয়ে ধরতে তো বলিনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, খুব কষ্ট হবে। তাহলে আমার কথা না শুনে আমাকে কষ্ট দিয়েছিলেন কেন? আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসাটা কই? আহনাফ এবার তার দুহাত দিয়ে আলতো করে শিরিনের গাল বুলাতে লাগলো, তারপর সাহস করে দুগালে কিছু চুমু খেলো। শিরিনের মুখে এখন মিষ্টি হাসি ফুটলো। এটা কি ভালোবাসা ছিল? হুম। এটাকে তো আদর বলে। ভালোবাসা থেকে আদর আসে, এটাও এক ধরনের ভালোবাসা। ওরে পণ্ডিত! আচ্ছা, আমি এখন একটু বকা দিই। এতক্ষণ কি করলা? এতক্ষণ তো পর মানুষ ভেবে কথা বললাম, এখন মনে হচ্ছে আপনি আপন মানুষ। বকা দিই? বাদ দাও। এই হারামি, আমি ভুল বুঝে। ভালো কথা। তুই চলে যাবি কেন? আমার রাগ হয়েছে, তুই রাগ ভাঙাবি। তুই চাকরি ছেড়ে দিবি কেন? হ্যাঁ, তুমি তো বলেছিলে তোমার চোখের সামনে যেন না থাকি। আমি তোর আগে বলেছি কথাটা,
আমি যাই বলি না কেন, ওইসব তো তুই আমার চোখের সামনে আরো বেশি বেশি থাকবি। তা না থেকে তুই গেলি কি জন্য? হ্যাঁ, তুই জানিস তুই চলে যাওয়ার পর তোকে আমি কত রেখেছি, কত অস্থির হয়েছিলাম তোর জন্য। খুব করে চাইছিলাম তুই আসিস আর আমার অভিমানটা ভেঙে দিয়ে আমাকে কাছে টেনে নিস। আসলাম তো। হ্যাঁ, সেটা অনেক দেরি করে। আমি কি তাহলে চলে যাব? হ্যাঁ, যা যা, যাবি তো। তুমি তো আমাকে কাছে টেনে নিচ্ছ না। আমার কাছে আসলে জড়িয়ে ধরলে আমি কিছু বলেছি? হুম। গালে হাত বুলালে একটু আদর করলে আমি কিছু বলেছি? না। তুমি জানো, তোমার আসার খবর শুনে আমার খুশিতে লাফাতে মন চাচ্ছিল। তোমাকে দেখে খুব খুশি খুশি লাগছিল আমার। আমি সব কিছু কন্ট্রোল করেছি কেন? তোমাকে বকা দেওয়ার জন্য। হ্যাঁ বুঝেছি। আর বিয়ের ব্যাপারটা? সেটা পরে বলছি। তোমার এই অবস্থা হয়েছে কেন? কি অবস্থা হয়েছে? শরীরে একই হাল করেছো, চুলের যত্ন নাও না, মুখে কিছু দাও না, চোখগুলো গর্তে চলে গেছে। আমি শুধু টেনশন করেছি। কেন? তোমার কথা ভেবে। টেনশন না করে আমার পিছু যদি একটু ঘুরতে তাহলেই হতো। আমি জানতাম নাকি? তুমি জানবা কিভাবে? তুমি তো একটা গাধা। আর সব দোষ যে আমাকে দিচ্ছ, তোমারও তো দোষ। শিরিন একটু চোখ গরম করলো। না না, সব দোষ আমার। হুম, এখন বিয়ের ব্যাপারটা? এটা সত্য। তাহলে কি হবে? কি হবে মানে? তুমি আমার কাছে কিছু আসছো? আমার ভালো লাগছিল না তাই। তার মানে তুমি আমাকে নিতে আসোনি? না। ওকে, তাহলে বাই বাই, বাড়ি যাও। আমি এই বিয়েতে রাজি, আমি আর তোমার সাথে নেই। না, তোমাকে নিতে আসছি। হুম, এখন ঠিক আছে। আঙ্কেল আন্টি তো রাগ করবে। তোমাকে পাওয়ার জন্য এতটুকু তো করতেই হবে। আচ্ছা, এখন প্ল্যানটা করে ফেলি। হুম। না, কোনো প্ল্যান করতে হবে না। আমি আর তুমি বাসা থেকে এখন বের হয়ে যাব। বাসে ওঠার পর বাসায় ফোন করে আমাদের কথাটা জানিয়ে দিব। তারা যদি মেনে না নেয়? মানবে, সে চিন্তা তোমার না। তুমি কি বাড়িতে বলে আসছো? আমার বাড়িতে কোনো সমস্যা হবে না। ওহ, তাহলে তো কোনো চিন্তাই নেই। চলো তাহলে। এখনই? হুম, আচ্ছা, একটু বুকে জড়িয়ে নাও তো। হঠাৎ? কিছু কিছু জিনিস হঠাৎ হঠাৎ হওয়াই ভালো। শিরিন হাসলো, সাথে আহনাফও। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। আগামী গল্প আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।